আরেকবার কোন দিছো রেডি করছো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং ওয়ার্কশপের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। গতকালকে আপনাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাস হয়েছিল, আর আজকে হবে হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের যতগুলো এমসিকিউ বিগত বছরের বোর্ড ফাইনাল পরীক্ষাতে আসছে সেগুলো কিভাবে সমাধান করতে হয় এবং ওই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিভাবে মনে রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো শুরু থেকে যারা যারা এখন পর্যন্ত আমাকে সালাম দিয়েছেন সবার সালামের উত্তর একবার নিতে চাই। ওয়ালাইকুম সালাম। লাইভ শুরু হয়েছে, বাট আমি অথবা ঠিকমতো বুঝে উঠতে পারি নাই, বা আমার টেকনিশিয়ান যিনি আমার সাথে ছিলেন উনি আমাকে অথবা সেভাবে ওয়ার্ন করতে পারেন নাই। যাই হোক, অলরেডি আমরা 5 মিনিট চলে আসছি লাইভে। যারা যারা এখন পর্যন্ত জয়েন করেছেন সবাই জানাবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না, বোর্ডের লেখা স্পষ্ট ক্লিয়ার কি না, এবং প্রত্যেকেই যেহেতু এই ক্লাসটা ফ্রি আপনাদের সবার জন্য আমরা নেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেকেই
প্রত্যেকের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। যদি আপনি ক্লাস শেয়ার না করেন তাহলে নৈতিকভাবে আপনি অপরাধী থাকবেন। কারণ আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করব সেই টপিকটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৫ম নাম্বার অধ্যায়। অত্যন্ত আতঙ্কের একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে যদি আমাদের সৃজনশীল দুইটা তো বাধ্যতামূলক উত্তর দিতেই হয়, তো এই দুইটা বাধ্যতামূলক সৃজনশীলের উত্তর দেওয়ার জন্য যে বেসিক কনসেপ্টগুলো আপনার জানার দরকার, সেই বেসিকগুলো খুব সুন্দর মতোই যদি আপনি বিগত বছরের বোর্ডের এমসিকিউগুলো বুঝে বুঝে সমাধান করতে পারেন, তাহলে আপনার আর্থিক বিবরণীর সৃজনশীল অংশ ক খ গ খুব সহজেই আপনি আশা করি সমাধান করতে পারবেন। তার মানে আজকের এই ক্লাসটা শুধুমাত্র এমসিকিউর জন্য ডেডিকেটেড হলেও আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনাদেরকে আর্থিক বিবরণী, এখানের সৃজনশীল কিভাবে অ্যান্সার করবেন, কোন কোন জায়গাতে আপনি ভুল করতে পারেন, সমন্বয়ের কোন কোন এন্ট্রিগুলো আমাদের জন্য কঠিন মনে হয় বা পরীক্ষার হলে অ্যাজ ইউজুয়াল আমরা ভুল করে ফেলি, সেই তথ্যগুলোই আমরা সবাই মিলে আজকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। সো কিপটামি না করে ক্লাসটা যেহেতু সবার জন্যই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, সবাই যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিব। সম্ভব হলে কলেজের গ্রুপে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে বেশি ভালো। যত বেশি সংখ্যক এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটা দেখবেন, আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। কেউ আশা করি খালি হাতে ফেরত যাওয়া লাগবে না। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের পড়াশোনা শুরু করে দিতে চাই। এই ফাঁকে প্রত্যেকেই অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, এবং ক্লাসে পড়া চলাকালীন সময়ে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু জানানোর চেষ্টা করবেন। আমি প্রয়োজন বোধে আরও বিস্তারিত ব্যাখ্যা কতটুকু দেওয়ার দরকার সেটা ইনশাল্লাহ দিব। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যেটা স্যার 5 নাম্বার অধ্যায়, এখান থেকে আমাদের টোটাল বোর্ডের সংখ্যা হচ্ছে 9টা। তো এই 9টা বোর্ড মিলায়া টোটাল প্রশ্ন আসছে গত বছর, অর্থাৎ 2025 এইচএসসি 2025 গত বছর যে পরীক্ষাটা হয়ে গেল, এবং এই এইচএসসি পরীক্ষার 2025 সালে অ্যাকাউন্টিংয়ে বেশি না মাত্র হচ্ছে প্রায় 41 না 42% স্টুডেন্ট ফেল ছিল। ফেল এইচএসসি 2025-এ অ্যাকাউন্টিংয়ে ফেল করছে সংখ্যাটা প্রায় 41%-এর কাছাকাছি। সো আপনাদের বড় ভাইরাই কিন্তু এই রকমের প্রশ্নের মধ্যে ভালো ফলাফল করতে পারে নাই। সো কোন কোন জায়গাগুলোতে আমাদের এইচএসসির পড়াতে লুপ হোল থেকে যায়, যে আমাদের গ্যাপ রয়ে গেছে, পড়া আমরা পড়ছি কিন্তু কিভাবে একটা ভালো রিভিশন দিব এবং কিভাবে আমরা তথ্যগুলোকে আরও সঠিক উপায়ে মনে রাখতে পারি, এই বিষয়গুলোই আমরা আজকের ক্লাসে সবাই মিলে জানার এবং বুঝার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। দেখেন, ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে 5টা, যশোর বোর্ডে প্রশ্ন আসছে 6টা, সবচাইতে বেশি প্রশ্ন আসছে স্যার দিনাজপুর বোর্ডে। এক আর্থিক বিবরণী টপিক থেকে গত বছর তারা প্রশ্ন দিচ্ছে 10টা। ময়মনসিংহ বোর্ডে কোশ্চান ছিল 8টা, কুমিল্লা বোর্ডে কোশ্চান ছিল 9টা। স্যার এই দিনাজপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা এই 3 জায়গার যে বোর্ড পরীক্ষার গত বছরের এমসিকিউ আমরা সমাধান করব আজকে, দেখবেন কতটা জটিল জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে, এবং এই প্রশ্নগুলো যদি আমরা বুঝে বুঝে সমাধান করতে পারি ডেফিনেটলি আমাদের এই টপিকে আর কোনো ঝামেলা আশা করি থাকবে না। সো টোটাল কোশ্চানের সংখ্যা যদি আমি বলি আপনাকে, মোট 9টা বোর্ড মিলায়া গত বছর আর্থিক বিবরণী টপিক থেকে মোট প্রশ্ন আসছে স্যার 61টা প্রশ্ন। টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 61। এই 61টা প্রশ্নই আমরা হচ্ছে একটু বুঝে বুঝে সমাধান করব, এবং এই পিডিএফের মধ্যে সবগুলো প্রশ্ন দেওয়া আছে, এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাগুলো আমরা অবশ্যই সংযোজন করার চেষ্টা করব ক্লাসে। দেখেন, শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান শক্তিকে বাড়িয়ে দেখ, এবং এইচএসসি 25 ব্যাচের মতো খারাপ রেজাল্ট না, এইচএসসি 26 ব্যাচ ফুল সিলেবাসে ইনশাল্লাহ একটা ধামাকাদার রেজাল্ট করে আমরা ইনশাল্লাহ দেশের মধ্যে একটা শিক্ষা ব্যবস্থার যে প্রকৃত পরিবর্তন হয়েছে সেটা আমরা সবাইকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। এইচএসসি 26 কমার্স আমাদেরকে ভালো ফলাফল করাই লাগবে। আমাদের নামে দুর্নাম রয়ে গেছে, আমরা নাকি অ্যাকাউন্টিংয়ে ভালো না। তো আসেন আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 1, এটা ঢাকা বোর্ড 2025 গত বছরের পরীক্ষার আসা প্রশ্ন। বেশ সহজ একটা প্রশ্ন, যে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের যে মান আইএএস, এই আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর 1 নম্বর ধারা অনুযায়ী জিজ্ঞাসা করা হয় যে আর্থিক বিবরণীর মোট অংশ কতটি।
আর্থিক বিবরণীর মোট অংশ কতটি? আমি আশা করতে চাই এই কোশ্চেনটা আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন, কারণ গত দিনও ক্লাসের মধ্যে এই আর্থিক বিবরণী টপিকে কিন্তু পড়ানো হয়েছে। আপনাদের সবার মনে থাকার কথা, আর্থিক বিবরণীর মধ্যে স্যার অংশ কয়টা? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে টোটাল 5টা, যার মধ্যে 4টা হচ্ছে বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, 4টা হচ্ছে বিবরণী। আর এই বিবরণী সমূহের মধ্যে যে নোট, গণনা কার্য ও টিকা থাকে, এই নোট, গণনা কার্য, টিকা মিলে মোট হচ্ছে 5টা অংশ। তাহলে বিবরণীর সংখ্যা হচ্ছে 4টা, কিন্তু নোট, গণনা কার্য, টিকা এইটাও আর্থিক বিবরণীর অংশ। তাহলে মোট অংশ হবে কয়টা স্যার? 5টা হবে হচ্ছে অংশ। মনে রাখবেন, যদি প্রশ্নে বিবরণী বলা হয় যে আর্থিক বিবরণী কতটি, বিবরণী বললে উত্তর কিন্তু 4টা, কিন্তু পরীক্ষাতে দেখতে হবে বিবরণী জিজ্ঞাসা করছে না বিবরণীর অংশ জিজ্ঞাসা করছে। অংশ বললে 5টা। আশা করি ক্লিয়ার সবার কাছে। আসেন পরবর্তী প্রশ্ন সমাধান করার চেষ্টা করি সবাই মিলে। সবাই কমেন্টে উত্তর লিখব, সবাই অবশ্যই কমেন্টে উত্তর লিখব। কোশ্চেন নাম্বার 2, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে নিচের কোনটি জানা যায় না? আর্থিক বিবরণী থেকে আমরা যেই তথ্যটা জানতে পারবো না, আর্থিক বিবরণী থেকে আমরা অবশ্যই লাভ ক্ষতির পরিমাণ জানতে পারি, আর্থিক বিবরণী থেকে আমরা সম্পত্তির পরিমাণ, দায়ের পরিমাণ জানতে পারি। যেটা জানা যাবে না সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য আমাদেরকে বাজেট তৈরি করতে হয়, তারপর আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ সমচ্ছেদ বিন্দু, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অংশের মধ্যে আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করি, বাজেট নির্ণয় করি, আর এগুলোর মাধ্যমে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারি। এটা আর্থিক বিবরণী থেকে জানা সম্ভব না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। ঢাকা বোর্ডের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ, বাট এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী, এটার চতুর্থ ধাপ, ধাপ নাম্বার 4। আয় বিবরণীর 4 নাম্বার ধাপে নিচের কোনটাকে নির্ণয় করা হয়? আয় বিবরণী, বিশদ আয় বিবরণী অংশের মধ্যে আমরা যেই কাজটা করি, সবার প্রথমে আমরা দেখাই হচ্ছে স্যার বিক্রয়। আশা করি সবার মনে আছে, বিক্রয় থেকে আমরা যাকে বাদ দেই সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে যখন আপনি বিক্রিত পণ্যের ব্যয়কে বিয়োগ করবেন, তখন আপনার ধাপ নাম্বার 1 কমপ্লিট হচ্ছে। আর 1 নাম্বার ধাপে আপনি যে ফলাফলটা পেয়ে থাকেন সেটার নাম হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ। ধাপ নাম্বার 1-এ এটা পাওয়া যায়। এবার মোট লাভের সাথে আমরা যেটা করি, মোট লাভের সাথে আমরা সকল পরিচালন আয় এই বিষয়টাকে আমরা যোগ করে দেখাই। সাধারণত পরিচালন আয় অপেক্ষাকৃত কমই থাকে, ম্যাক্সিমাম জায়গাতে আমাদের প্রশ্নে পরিচালন ব্যয়সমূহ দেওয়া থাকে। এই পরিচালন ব্যয়সমূহকে আমরা হচ্ছে বিয়োগ বা ভাগ করে আমরা বিয়োগ করি। এই পরিচালন ব্যয়কে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয়, বন্টন বা বাজারজাতকরণ ব্যয়। তাহলে আমরা মোট লাভ থেকে যখন পরিচালন ব্যয়ের টাকা বাদ দিব, তখন আমাদের ধাপ নাম্বার 2 কমপ্লিট হবে। ধাপ নাম্বার 2-এ গিয়ে আমরা যে রেজাল্ট পাবো সেটার নাম হবে স্যার পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা বা কার্যক্রম মুনাফা এইটাও বলা হয়। তাহলে পরিচালন মুনাফা পাবেন ধাপ নাম্বার 2-এ। আচ্ছা, এবার একটু ডান পাশে যদি আমরা একটু এলাবোরেট লেখার চেষ্টা করি, ধাপ নাম্বার 2-এর যে ফলাফল ছিল পরিচালন মুনাফা, এই পরিচালন মুনাফা এই অংশের সাথে আমরা এবার হচ্ছে যোগ এবং বিয়োগ করব। যেটাকে যোগ করব সেটা হচ্ছে আমাদের অপরিচালন বা অন্যান্য আয়সমূহ। অপরিচালন বা অন্যান্য আয়, এগুলাকে যেমন বিনিয়োগের সুদ, মনে আছে বিনিয়োগের সুদ, শিক্ষানবী সালামি, এগুলাকে আমরা যোগ করে দেখাবো। আর অপরিচালন বা অন্যান্য ব্যয় যেমন ঋণপত্রের সুদ, এটা অপরিচালন ব্যয়। তারপর অগ্নি বিনষ্ট পণ্য, এই অপরিচালন বা অন্যান্য ব্যয় বা খরচের টাকাকে আমরা বিয়োগ করব। পরিচালন আয়ের সাথে বা পরিচালন মুনাফার সাথে অপরিচালনের আয় ব্যয় যোগ হবে, করলে ধাপ নাম্বার 3 শেষ হবে। আর এই জায়গাটাতেই আপনারা স্টুডেন্টরা একটু ভুল করে ফেলেন। এই ধাপ নাম্বার 3-এ যে রেজাল্টটা আসবে, বলেন দেখি রেজাল্টের নাম কি? ম্যাক্সিমাম এর অ্যান্সার হবে স্যার এই 3 নাম্বার ধাপের নামটা হবে নিটলাভ। এই জায়গাটাতে আমরা ভুল করি। এই জায়গা নেই, 3 নাম্বার ধাপে যেটা আসবে সেটার নাম হচ্ছে স্যার কর পূর্ব নিটলাভ। কর পূর্ব, কর দেওয়ার আগের নিটলাভ। আর এই কর পূর্ব নিটলাভ থেকে আমরা করের পরিমাণকে বাদ দিব। প্রদত্ত আয়কর,
এইটাকে আমরা বিয়োগ করব। আমরা নতুন যে আয়কর সঞ্চিতি ধার্য করতে বলা হয়, নতুন আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ে বলা থাকে, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে সেটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, আশা করি জানি। কিন্তু সমন্বয়ে যেই নতুন আয়কর সঞ্চিতি ধার্য করতে বলা হয়, সমন্বয়ের নতুন আয়কর সঞ্চিতি এইটা এই কর পূর্ব নিটলাভ থেকে স্যার বাদ যাবে, আর নতুন আয়কর সঞ্চিতিকে চলতি দায় হিসেবে দেখাতে হবে। তাহলে এই নতুন আয়কর সঞ্চিতির বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে এইটা আশা করি আর ভুল হবে না। তাহলে এই প্রদত্ত আয়কর মানে নতুন আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পরে আপনার ধাপ নাম্বার 4 অর্থাৎ আজকের এই প্রশ্নের সঠিক উত্তর 4 নাম্বার ধাপে যেটা আসবে সেটা হচ্ছে কর পরবর্তী নিটলাভ, কর পরবর্তী নিটলাভ, অথবা চাইলে আপনি এটাকে শুধু নিটলাভ এটাও বলতে পারেন। শুধু নিটলাভ মানেই হচ্ছে সব বাদ দেওয়ার পরে, সমস্ত খরচ কর পর্যন্ত সব বাদ দেওয়ার পরে আসবে হচ্ছে নিটলাভ। তাহলে 4 নাম্বার ধাপে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ক। তাহলে স্যার পরিচালন মুনাফা কোথায় পাবো? পরিচালন মুনাফা পাবো হচ্ছে ধাপ নাম্বার 2-এ। পরিচালন মুনাফা ধাপ নাম্বার 2। কর পূর্ববর্তী মুনাফা এটা পাওয়া যাবে হচ্ছে ধাপ নাম্বার 3। আর মোট মুনাফা এটা পাওয়া যাবে হচ্ছে ধাপ নাম্বার 1। যাদের আয় বিবরণী অংশে সমস্যা আছে, যাদের আয় বিবরণীর ছকটা কেমন হয় মাথায় থাকে না, তাদের জন্য এইটা আমি একটু সুন্দর মতো লিখে দেখাইছি, সময় দিলাম এই জায়গাতে একটা কারণেই, যাতে আপনার এই বিশদ আয় বিবরণী ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবে। আর এই বিশদ আয় বিবরণী অংশে যাতে আপনি এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখতে পারেন, আশা করি পরীক্ষার সৃজনশীল অংশ আপনার ভুল আশা করি হওয়া উচিত না, যদি এটা ভালো মতো প্র্যাকটিস করে থাকেন। যারা যারা এটা লিখতে পারছেন খুব ভালো, যারা যারা লেখেন নাই পরে পিডিএফ দেখে মিলাই নিয়েন, বা নিজেরা তো অনেক পণ্ডিত আপনারা, তাই না? আসেন পরবর্তী প্রশ্ন শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন, কোনটি মালিকানা সত্ত্ব বিবরণী এর অংশ নয়? মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ নয় কোনটা? মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আমরা শেয়ার মূলধনের পরিমাণকে দেখাবো, সাধারণ সঞ্চিতিকে দেখাবো, সংরক্ষিত আয়কে দেখাবো। যাকে দেখাবো না সেটা হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার এটাকে আমরা অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করি। শেয়ার অবহারের নাম হবে অলিক সম্পত্তি। কিন্তু অপরদিকে শেয়ার অধিহার যদি দেওয়া থাকতো প্রশ্নে, শেয়ার অধিহার এটা কিন্তু স্যার মালিকানা সত্ত্বের অংশ হিসেবে বিবেচিত হবে। তাহলে শেয়ার অধিহার মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ নয় যেটা, সেটা হচ্ছে শেয়ার অবহার, এটা মালিকানা সত্ত্বের অংশ নয়। শেয়ার অবহারকে অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করতে হয়। সো প্রত্যেকটা কোশ্চেনে যখন আমি এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করতেছি, এই তথ্যগুলো সম্ভব হলে আপনারা সাথে সাথে খাতায় একটু লিখে নেবেন, তাহলে আশা করি পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় আর ভুল হবে না। এবং এই অতিরিক্ত তথ্যগুলো প্রশ্ন যদি কমন নাও পড়ে, আপনি এই এক্সট্রা ইনফরমেশনগুলো জানলে ইজিলি উত্তর মিলাইতে পারবেন। দেখেন 5 নাম্বার কোশ্চেনে যাই আমরা। 5 নাম্বার, আর্থিক বিবরণীর যে নমুনা ছক স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ব্যবহার করি, এই নমুনা ছকের কথা 1994 সালের কোম্পানি আইনে বলা আছে। কোম্পানি আইনের যেটা তফসিল 11 বা তালিকা 11, কোম্পানি আইনের তফসিল 11 বা তালিকা 11-তে আর্থিক বিবরণী সম্পর্কিত নমুনা ছক দেওয়া থাকে। আর এই নমুনা ছকের মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে সুনাম এইটা কোন ধরনের সম্পত্তি। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সুনাম এইটা কোন ধরনের সম্পত্তি। আর্থিক বিবরণীর যে ফরম্যাট বা ছক, সেখানে সুনামকে কি ধরনের সম্পত্তি হিসেবে আমরা দেখাবো। এই সুনামকে আমরা দেখাই হচ্ছে স্থায়ী সম্পত্তি হিসেবে, সুনামকে আমরা স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাই। এতটুকু ইন্টারমিডিয়েট পর্যন্ত ঠিক আছে। যখন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হবে, জুলাই মাসে তো আমাদের পরীক্ষা, আশা করি প্র্যাকটিক্যাল সহকারে মোটামুটি আগস্টের মাঝামাঝি আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার ঝামেলা শেষ। আগস্টের পর থেকে আপনি যেটা করবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেবেন উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, অনেক অনেক মানুষ বিভিন্ন রকমের ইউনিভার্সিটিতে পড়ে। সো আপনারাও এইচএসসি 26 ব্যাচ অল্প অল্প করে স্বপ্ন দেখা শুরু করেন যে আমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, অমুক সাবজেক্ট তমুক সাবজেক্ট। নিজে নিজে একটু ভালো নামডা করা ইউনিভার্সিটি হইলে পরিচয় দিতে একটু শান্তি লাগে। যেমন আমি যদি আমার নিজের পরিচয় দেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ MBA পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামটা বলার সময় নিজের মধ্যে একটা জোশ চলে আসে। সো
এইচএস 26 ব্যাচ আপনাদেরও ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ভর্তি পরীক্ষা দিবেন স্যার, তখন সুনামকে যদি আপনি স্থায়ী সম্পত্তি বলেন তখন ভুল হবে। অ্যাডমিশন টেস্টে গিয়ে আপনি পড়বেন সুনামকে বলা হবে অস্পর্শনীয় সম্পত্তি। সুনামকে আমরা কি বলবো? অস্পর্শনীয় সম্পত্তি, যাকে স্পর্শ করা যায় না, ইনট্যানজিবল অ্যাসেট। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলো অস্পর্শনীয় সম্পত্তি। এটা অ্যাডমিশন টেস্টে গিয়ে পড়বেন। আর অ্যাডমিশন টেস্টে যারা এখন থেকে প্রিপারেশন নিতে চান, তাইলে আপনারা চাইলে আমাদের এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচ চালু আছে, প্রি অ্যাডমিশন ব্যাচ, এটাতেও আপনারা অ্যাডমিট হইতে পারেন, যেটার মোটামুটি অর্ধেকের মতো ক্লাস প্রায় শেষের দিকে, আরও কিছু ক্লাস বাকি আছে। আর যতটুকু অংশ বাকি থাকবে সেটা অ্যাডমিশন টেস্টের যখন মূল টাইমটা আসবে তখন পড়ানো হবে। আর যারা প্রি অ্যাডমিশন এখন থেকে যদি থাকেন, কিছু দেখা যায় যে আপনার ইন্টারমিডিয়েট পড়ার পাশাপাশি ইউনিভার্সিটির পড়াও কিছুটা টপিক ক্লিয়ার হয়ে থাকবে, অথবা চাইলে সরাসরি আপনি আমাদের ডিইউ আইসিইউ ব্যাচ, যেটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা যে ব্যাচটা কন্টিনিউ করি কমার্সের স্টুডেন্টের জন্য ডেডিকেটেডলি, ডিইউ আইসিইউ ব্যাচ, সেটাতেও চাইলে আপনারা এখন যদি এনরোল করে রাখেন কিছু ফি কম পাওয়া যাবে। একদম বিভিন্ন কোচিং সেন্টার যে রকমের ফর্মাল লেকচার শিট দেয়, এক্সামের জন্য আলাদা বই দেয়, আমাদের লেকচার শিট, এক্সাম শিট, এগুলো সবই আপনাদেরকে আমরা কুরিয়ার করে পাঠাবো। আর এরকমের সরাসরি অনলাইনে 1-to-1 ক্লাস হবে, প্রত্যেকের এরকমের প্রবলেমগুলো আমরা সমাধান করে দিতে পারবো। সো যাদের টার্গেট আছে যে আমি নিজেকে একটু ভালো জায়গায় দেখতে চাই, চাইলে আপনারা এগুলোতে এনরোল করতে পারেন। আর যারা একটু আমার মতো ফাঁকিবাজ আছেন, তারা ভাই এগুলো দরকার নাই, আগে ইন্টারমিডিয়েট পাস করি। ইন্টারমিডিয়েটে সুনাম কি? এইচএসসিতে সুনাম কি? সুনাম হচ্ছে স্থায়ী সম্পত্তি। অ্যাডমিশন টেস্ট আমার আপাতত চিন্তা করার দরকার নাই, ঠিক আছে কি না? যারা ফেল্লু মার্কের স্টুডেন্ট, আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 6 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে অনুপার্জিত আয়। এটা বেশ কমন একটা প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রায়ই কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় আসে। আর এই বছর যেহেতু আপনাদের সমন্বিত সব বোর্ড মিলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, তো সেই ক্ষেত্রেও এই অনুপার্জিত আয়, এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। অনুপার্জিত আয়কে আমরা বলি হচ্ছে, এটা হবে চলতি দায়। অনুপার্জিত আয় এটাকে আমরা বলবো হচ্ছে চলতি দায়। সঠিক উত্তর হবে হচ্ছে চলতি দায়। পরবর্তী প্রশ্ন শেয়ার অবহার। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কোনো না কোনো বোর্ডের পরীক্ষাতে বা সমন্বিত বোর্ড হলেও ডেফিনেটলি এই প্রশ্ন পরীক্ষাতে আসবেই। শেয়ার অবহার, শেয়ার অবহারকে বলা হয় হচ্ছে অলিক সম্পত্তি। অলিক সম্পত্তির অন্যান্য নামগুলো আপনারা আগেই শিখে রাখছেন। এটাকে কাল্পনিক সম্পত্তি বা অবাস্তব সম্পত্তিও বলা হয়, বা এটাকে ভুয়া সম্পত্তিও বলা হতে পারে। শেয়ার অবহার, শেয়ার অবহার এর অন্যান্য বাংলা নামগুলো এরকমের হতে পারে। শেয়ার অবহারের অন্য নাম বলতে পারি আমরা শেয়ার উনহার, অথবা অন্য নাম শেয়ার বাট্টাও বলা হয়। শেয়ারের যখন মূল্য আমরা কম নেই তখন সেটাকে অবহার বা বাট্টা হিসেবে চিহ্নিত করা হয়। আর এটাকে আমরা অলিক সম্পত্তি হিসাবে দেখাই, অথবা আমাদের আর্থিক বিবরণীর যে ছক, সেই ছকে আমরা এটাকে অসমন্বিত ব্যয় হিসাবেও লিপিবদ্ধ করি। অসমন্বিত ব্যয়, শেয়ার অবহারকে অসমন্বিত ব্যয় বলবো অথবা অলিক সম্পত্তি বলবো। পরবর্তী প্রশ্ন নাম্বার 8-এ দেখেন, বলছে কোনটা দীর্ঘমেয়াদী দায়? দীর্ঘমেয়াদী যেটা 1 বছরের বেশি হয় সেটা দীর্ঘমেয়াদী। অনুপার্জিত এটা চলতি, তারপরে বকেয়া খরচ এটাও চলতি, প্রদেয় হিসাব এটা চলতি। ঋণপত্র বা বন্ড যদি প্রশ্নে দেওয়া থাকে, অথবা যদি ডিবেঞ্চার দেওয়া থাকে, ঋণপত্র, বন্ড বা ডিবেঞ্চার এগুলাকে বলা হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার এগুলোকে দীর্ঘমেয়াদী দায় বলা হবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 8 পর্যন্ত পড়লাম আমরা। কোশ্চেন নাম্বার 9 নাম্বার, নিচের কোনটা স্থায়ী সম্পদ? খেয়াল করেন, স্থায়ী সম্পদ শুরুতেই আছে। স্থায়ী সম্পদ কোনটা? যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। প্রাপ্য নোটস মানে হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্য নোটস বা প্রাপ্য বিল এটা, এবং অগ্রিম ব্যয়, এই দুইটা ডেফিনেটলি চলতি সম্পত্তি, এটা নিয়ে কোনো ভুল নাই। এই দুইটা চলতি সম্পত্তি, প্রাপ্য নোট আর অগ্রিম ব্যয়। এই কোশ্চেনে ঝামেলায় পড়বেন, সুনাম এটাকেও আপনি কি বলবেন? স্থায়ী সম্পদ। তাহলে এই 9 নাম্বার প্রশ্ন যশোর বোর্ডে আসা প্রশ্ন, এখানে দুইটা উত্তরও সঠিক, যন্ত্রপাতিও সঠিক, সুনামও সঠিক। তবে দুইটার মধ্যে যদি যে কোনো একটাকে আপনি বাঁচতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যন্ত্রপাতিটা সুনামের চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সুনামকে আপনি অস্পর্শনীয় সম্পত্তি নামেও অভিহিত করতে পারেন।
কখন? ইন্টারমিডিয়েট পাস করার পরে গিয়ে। বাট আপাতত যন্ত্রপাতি এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। যন্ত্রপাতি ক্লাস 9-10-এও স্থায়ী সম্পত্তি, ইন্টারমিডিয়েটও স্থায়ী সম্পত্তি, অ্যাডমিশন টেস্টও এটা স্থায়ী সম্পত্তি। সো সব জায়গাতে যে যন্ত্রপাতি প্রায়োরিটি পাচ্ছে এইটাকে আপনি স্থায়ী সম্পত্তি উত্তর চাইলে একটা দাগাতে পারেন। তবে যদি কেউ পরীক্ষায় সুনামও দাগায় দিয়ে আসেন, আশা করি স্যাররা নাম্বার দিবেন। তবে এই রকমের কোশ্চেন আশা করি স্যাররা করা থেকে বিরত থাকা উচিত। কনফিউজিং অপশন না দেওয়াই ভালো। পরবর্তী প্রশ্ন নাম্বার 10, অবলোপনযোগ্য ব্যয়। অবলোপন করা মানে হচ্ছে আপনি যে কোনো ব্যয় বা খরচের টাকা যখন অগ্রিম প্রদান করেন, সেখান থেকে ডেফিনেটলি আপনি একাধিক বছরে সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। কোনো ব্যয় বা খরচের টাকা যখন অগ্রিম দেওয়া হয়, তখন সেই ব্যয়টাকে আপনি একাধিক বছরের মধ্যে ছোট ছোট অংশে সেটাকে বিভক্ত করে দেন। যেমন কোম্পানি গঠনকালীন সময়ের যে প্রাথমিক খরচ, এই প্রাথমিক খরচ এইটাকে আমরা একাধিক বছরের মধ্যে অবলোপন করে দেখাই। আমরা বিজ্ঞাপন একবারে অনেক টাকার বিজ্ঞাপন দিলাম, এখান থেকে আমরা 4-5 বছর বেনিফিট পাবো। সো বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ এগুলোকে একাধিক বছরের মধ্যে আপনি অবলোপন করবেন। সাধারণ খরচ অবলোপন হবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2 দেওয়া আছে ক নাম্বার অপশনে। 1 এবং 2 অবলোপনযোগ্য ব্যয়, সাধারণ খরচ অবলোপনযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, অপরিচালন আয়। অপরিচালন আয় অর্থাৎ যে আয়টা প্রতিনিয়ত সংগঠিত হয় না। প্রতিনিয়ত যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে পণ্য বিক্রয়। সো আপনি পণ্য বিক্রয় এটাকে বলবেন হচ্ছে পরিচালন আয়। পরিচালন আয় বা এটাকে চাইলে আমরা প্রত্যক্ষ আয়ও বলতে পারি। পণ্য বিক্রয়ের মাধ্যমে আমাদের সরাসরি আয় অর্জিত হচ্ছে। কিন্তু এই অপরিচালন আয়ের উদাহরণ হবে সম্পদ বিক্রয়ের মুনাফা এবং বিনিয়োগের সুদ। অপরিচালন আয় 1 এবং 3। 1 এবং 3 পাচ্ছেন আপনি খ নাম্বার অপশনে। তাহলে মনে রাখবেন সম্পত্তি বিক্রয়ের ফলে অর্জিত মুনাফা, বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন এইটাও ভালো মতো মনে রাখবেন। প্রাপ্ত কমিশন এই নামটা, প্রাপ্ত কমিশন এই বিষয়গুলোকে আমরা বলবো হচ্ছে অপরিচালন আয়। প্রতিনিয়ত সংগঠিত হয় না এইগুলো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আপনাদের জন্য একটু নোট আকারে এই যে অপরিচালন আয়ের উদাহরণ, তারপর হলো শেয়ার হস্তান্তর ফি, এটাও একটা অপরিচালন আয়। এটা কি, কাকে বলে? অপরিচালন ব্যয়ের কিছু উদাহরণ এখানে আমরা পিডিএফের মধ্যে রাখছি, যাতে আপনারা এই নামগুলো একটু রিডিং পড়তে পারেন। যাদের একটু এখানে কনফিউশন হয়তো বা আছে, অপরিচালন আয়ের উদাহরণগুলো হয়তো বা অনেকে মনে রাখতে পারি না। সো এখান থেকে যে নোট দেওয়া থাকতেছে এই নোটটুকু যদি আপনি পড়েন, আশা করি এর বাইরে বাংলাদেশের যত বোর্ড প্রশ্ন আসে সব মিলাই তো এটা বানানো হয়েছে, এর বাইরে নাই। সো এই কয়টা নাম পড়লেই অপরিচালন আয়ের যে কোনো উদাহরণ, অপরিচালন ব্যয়ের যে কোনো উদাহরণ ডেফিনেটলি আপনার কমন থাকবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদকে আমরা অলিক সম্পদ হিসেবে বিবেচনা করব। কাল্পনিক সম্পত্তি বা অলিক সম্পত্তি বলা হবে কাকে? শেয়ার অবহারকে। শেয়ার অবহার। অপরদিকে সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট এগুলাকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলে থাকি। এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন প্রায়ই আসে যে অস্পর্শনীয় সম্পত্তি, অলিক সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এই নামগুলো একটু ভালো মতো মনে রাখবেন সবাই। আরেকটা প্রশ্ন, কোনটা মালিকানা সত্ত্বের অংশ? মালিকানা সত্ত্বের অংশ যেটা হবে, যেমন শেয়ার মূলধন, সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফা, সাধারণ সঞ্চিতি, এগুলোকে বলা হয় মালিকানা সত্ত্বের অংশ। অপরদিকে আপনার প্রশ্নে দেওয়া থাকা বকেয়া বেতন, বকেয়া বেতনকে আপনি বলবেন হচ্ছে চলতি দায়। বকেয়া বেতন, চলতি দায়। অনুপার্জিত আয় এটা হবে হচ্ছে চলতি দায়। আর ঋণপত্র এটাকে বলা হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্রকে আমরা বলবো দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র দীর্ঘমেয়াদী। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের অংশ যেটা হবে, অংশ কোনটা? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি হবে আমাদের সঠিক উত্তর। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 14 জিজ্ঞাসা করা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হিসাবভুক্ত করা হলে। আগুনে বিনষ্ট পণ্যদ্রব্য আগুনে বিনষ্ট হয়েছে, এটাকে যদি আপনি হিসাবভুক্ত করেন তাহলে যেই কাজটা হবে, আগুনে বিনষ্ট পণ্য কোথায় অন্তর্ভুক্ত থাকে? সমাপনী মজুদ পণ্যে। তাহলে আপনি যখনই আগুনে বিনষ্ট পণ্যকে হিসাবভুক্ত করবেন তখন আপনার যেই কাজটা হবে, সমাপনী মজুদ পণ্য থেকে অগ্নি বিনষ্ট পণ্যকে বাদ দিতে হবে। সমাপনী মজুদ পণ্য থেকে অগ্নি বিনষ্ট পণ্য বাদ যাবে। তাহলে সমাপনী মজুদ পণ্য একটা চলতি সম্পত্তি,
যেহেতু এখান থেকে অগ্নি বিনষ্ট পণ্য বাদ যাবে, অর্থাৎ এর ফলে সমাপনী মজুদ পণ্য নামক চলতি সম্পত্তি এর পরিমাণটা হ্রাস পাবে, কমে যাবে। চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। অগ্নি বিনষ্ট পণ্য বিয়োগ করার ফলে চলতি সম্পত্তির পরিমাণটা হ্রাস পাবে বা কমে যাবে। চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে বা কমে যাবে। ক্লিয়ার? তারপরে দেখেন এই অগ্নি বিনষ্ট পণ্য, এটাকে যখন আপনি হিসাবভুক্ত করতেছেন, অগ্নি বিনষ্ট পণ্যটাকে আপনি আর কোথায় লিখবেন? অগ্নি বিনষ্ট পণ্যটাকে আপনি লিখবেন হচ্ছে অপরিচালন ব্যয় হিসেবে। অপরিচালন ব্যয়ের আন্ডারে আমরা এই অগ্নি বিনষ্ট পণ্যকে হিসাবভুক্ত করব। অগ্নি বিনষ্ট পণ্য অপরিচালন ব্যয়ে আসবে, অর্থাৎ অপরিচালন ব্যয় বা খরচের পরিমাণ এখানে বৃদ্ধি পাবে। ব্যয় বা খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। এই দেখেন ব্যয় বা খরচের পরিমাণ বৃদ্ধি, অপরিচালন ব্যয় হিসাবে হিসাবভুক্ত হওয়ার কারণে খরচের পরিমাণ বাড়বে। আর ডেফিনেটলি খরচের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই এটা আমাদের নিট মুনাফা বা নিট লাভ। খরচের পরিমাণ বাড়লে লাভের পরিমাণ স্যার কমে যাবে, হ্রাস পাবে। নেট মুনাফা হ্রাস পাবে, নেট মুনাফার পরিমাণ কমে যাবে। তাহলে অগ্নি বিনষ্ট পণ্য হিসাবভুক্তের ফলে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ, সমাপনী মজুদ পণ্য কমবে, চলতি সম্পত্তি কমবে। অগ্নি বিনষ্ট পণ্য আর যাবে কোথায়? অপরিচালন ব্যয় হিসেবে। ব্যয় বা খরচের বৃদ্ধি যা নিট মুনাফাকে কমিয়ে দিবে বা নিট মুনাফা হ্রাস পাবে। তাহলে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর, ঘ নাম্বার অপশন। অনেকেই এই বিষয়গুলো হচ্ছে না বুঝেই পরীক্ষার হলে চলে যায়, আর পরীক্ষার হলে অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত সমন্বয় আপনার আর্থিক বিবরণী টপিকে থাকাটা অস্বাভাবিক কিছু না। কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি অগ্নি বিনষ্ট পণ্য গত বছর আসছে, এই বছরও আসবে। সো সমাপনী মজুদ পণ্যের মধ্যে অগ্নি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। তারপরে এতটুকু সোজা, কিন্তু যদি বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া যায় তখন আপনি কি করবেন? বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ সেটাও কিন্তু এই অপরিচালন ব্যয় অংশে অগ্নি বিনষ্ট পণ্য থেকে বাদ যাবে। আর এই যে বীমা কোম্পানি থেকে প্রাপ্য টাকা, এটাকে চলতি সম্পত্তি হিসাবে দেখাতে হবে। ক্লাসটা শেষ করে আজকে এই সমন্বয়টা একটু চোখ বুলায় নিয়েন, ডেফিনেটলি আপনার এইচএসসির বোর্ড ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, এর বাজার মূল্য 55,000 টাকা, তাহলে যেটা কম সেটা লিপিবদ্ধ করবেন। সমাপনী মজুদ পণ্যে অগ্নি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে অগ্নি বিনষ্ট পণ্য বিয়োগ করে দিবেন, আর এটাকে অপরিচালন ব্যয় হিসাবে হিসাবভুক্ত করবেন। বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে অপরিচালন ব্যয় অংশে অগ্নি বিনষ্ট থেকে বাদ যাবে, আর চলতি সম্পত্তি হিসেবে লিখতে হবে। 2বার বলছি কথাটা, ইম্পর্টেন্ট বলেই বলছি। একটু ভালো মতো ক্লাস শেষ করে একবার চোখ বুলাই নিন। আর যদি মনে করেন এরকমের সৃজনশীল প্রশ্নে আপনার সমস্যা আছে, যে এরকমের সিকিউগুলো আমরা এখন অথবা ভালো মতো সমাধান করতে পারি না, যাদের এখনও ইন্টারমিডিয়েটের সিলেবাস ভালো মতো কমপ্লিট হয় নাই, সেই ভাই বোনদেরকে বলছি প্লিজ এবার একটু সিরিয়াস হন। যদি নিজে নিজে পারেন খুব ভালো, যদি সিরিয়াসলি নিজে নিজে না পারেন পড়াশোনা করতে, আমাদের টেস্ট পরবর্তী যে ফাইনাল রিভিশন ব্যাচ আছে, এই ফাইনাল রিভিশন ব্যাচে আমাদের প্রায় প্রত্যেকটা সাবজেক্টে 3টা বা 4টা করে আমাদের অধ্যায় কিন্তু একদম ফাইনালি রিভিশন করা শেষ। প্রায় 3 ভাগের 1 ভাগ আমাদের শেষ, আর বাকি 3 ভাগের 2 ভাগ অংশ ফাইনাল রিভিশন ব্যাচে, যেখানে আমরা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে আপনাদের জন্য একদম কোন কোন সিকিউ পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, এমসিকিউ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি। ফাইনাল রিভিশন ব্যাচে খুব অল্প ফিতেই আপনি সবগুলো সাবজেক্ট A to Z কমপ্লিট করতে পারবেন। যাদের এখনও এইচএসসিতে পাস ফেল নিয়ে ভাই চিন্তায় আছেন, এইচএসসি 26 ব্যাচ, আপনারা ভাই অ্যাডমিশন টেস্ট পরে চিন্তা করেন, আপনারা ফাইনাল রিভিশন ব্যাচ এর জন্য চাইলে আপনারা এনরোল করতে পারেন। যে কোনো তথ্যের জন্য এডুকেশন পেজে শুধু মেসেজ দিয়ে রাখেন, ওনারাই বাকি সব বিস্তারিত বলবে। দেখেন পরবর্তী প্রশ্ন নাম্বার 15, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি এইটা ব্যবসায়ের জন্য কি? অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমরা কি করি? আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে এটাকে বিয়োগ করে দেখাই, যে কারণে এটাকে বলা হয় বিপরীত সম্পত্তি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি, এই বিষয়গুলোকে বলা হবে হচ্ছে বিপরীত সম্পত্তি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো বিপরীত সম্পত্তি হবে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 16। 16তে বলছে 5 ভাগের 3 অংশ, তার মানে মোট বেতনের পরিমাণ হচ্ছে 5 ভাগ। মোট বেতন হচ্ছে কত? 5 ভাগ।
5 ভাগের মধ্যে আপনি বেতন প্রদান করেছেন, দিয়েছেন কতটুকু অংশ? 3 অংশ, 5 ভাগের 3, তাহলে উপরের 3 অংশটা আপনি প্রদান করছেন। আর এই 3 ভাগ অংশ মানে কত টাকা? এই 3 ভাগ অংশ মানে হচ্ছে 18,000 টাকা। এই যে আপনি বেতন প্রদান করছেন কত? 5 ভাগের 3 ভাগ, এই 3 ভাগ মানে হচ্ছে 18,000 টাকা। এখানে যদি আমরা লিখি 3 সমান কত? 3 সমান হচ্ছে 18,000, তাহলে সুতরাং 1 সমান কত হবে? 18,000কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দিই, 18,000কে 3 দ্বারা ভাগ, তাহলে এক ভাগে 1 ভাগ সমান কত আসবে? 6,000 টাকা। এক ভাগে টাকা হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে আপনি টাকা প্রদান করছেন কত? 5 ভাগের 3। আপনার টাকা বকেয়া আছে কতটুকু অংশ? খেয়াল করেন, বকেয়া আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ। 5 ভাগের 3 ভাগ আমরা প্রদান করেছি, কিন্তু আমাদের বকেয়া আছে 5 ভাগের 2 ভাগ। আর এই যে 2 ভাগ, এখানের প্রত্যেকটা ভাগ কত করে? এক ভাগের টাকা কত? 6,000 টাকা। এই যে সামনে কোরবানির ঈদ, কোরবানির ঈদে আমরা অনেকেই গরু কোরবানি দেই। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা তো একাই বড় বড় গরু বাছর শোয়ায় ফেলতেছে, কিন্তু যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি তারা হচ্ছে ভাগিদার খোঁজার চেষ্টা করি যে আমরা এই বছর 5 জন মিলে আমরা কোরবানি দিব। তাহলে এক ভাগে টাকা লাগতেছে কত? 6,000 করে, এক ভাগে 6,000। তো মনে করেন যে একজন 3 নাম দিছে, 3টা নাম দিছে, তাহলে 3 নামে তাকে টাকা দিতে হয়েছে কত? 3 6 কত? 18,000 টাকা। আরেকজন 2 ভাগ দিবে, সে তো সেই 2 ভাগের পরিমাণটা কত? সেই 2 ভাগের পরিমাণ হবে এই যে আপনার 2, এই 2 দ্বারা আপনি 6,000কে, ওই যে এককের মান 6,000কে আপনি গুণ দিবেন, তাহলে 6 দুগুণে কত আসে? 12,000। এই 12,000 টাকা এখনো কি আছে? বকেয়া আছে, এখনো ভাগিদারের টাকা আদায় করা হয় নাই। প্রশ্নে আপনাকে কিসের পরিমাণ চাইছে? মোট বেতনের পরিমাণ কত? আচ্ছা, মোট চাচ্ছে। মোট পরিমাণ কত আমার? মোট পরিমাণ হচ্ছে 5 ভাগ। তাহলে এই 5 ভাগে টাকা হচ্ছে কত? এক ভাগে যদি 6,000 হয়, তাহলে 5 ভাগে কত হয়? মোট 5 6 30,000। তাহলে 30,000 টাকা হচ্ছে মোট। তাহলে আমাদের মোট 5 ভাগ, 5 ভাগে কত হইল? 30,000। 30,000-এর মধ্যে কয় ভাগ টাকা দিছে? 3 ভাগ। 3 ভাগ মানে 3 6 18,000। বকেয়া আছে কত? 2 ভাগ। 2 ভাগ মানে 6 দুগুণে 12,000। যদি বকেয়া বের করতে বলতো, বকেয়ার পরিমাণ কত হইতো? বকেয়ার পরিমাণ হইতো 12,000 টাকা। আপনার মোট পরিমাণ কত হচ্ছে? উত্তর 30,000 টাকা। আর এই যে বকেয়া বেতনের বিষয়টা মনে রাখেন, বকেয়া বেতন বেতনের সাথে যেমন যোগ হয়, আর এই বকেয়া বেতনকে আমরা কোথায় লিখব? চলতি দায় অংশে। চলতি দায় অংশে প্রথমে হচ্ছে বিবিধ পাওনাদার লিখবেন, তারপরে এই বকেয়া খরচের পরিমাণগুলোকে লিপিবদ্ধ করবেন। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষাতে হয়তো বা যদি প্রশ্ন একটু কঠিন টাইপের হয়, সেক্ষেত্রে এগুলো আসতে পারে পরীক্ষায়। সো একটু কঠিন প্রশ্নের জন্য আপনারা প্রিপেয়ার থাকেন, সহজ হবে না। এইচএসসি 26 যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার প্রশ্ন সহজ আশা করেন না। পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হবে। যারা আসলে সত্যিকার অর্থে লেখাপড়া করছেন তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট করে দিয়ে আসতে পারবেন, টেনশন করার কিছু নাই। আর যাদের এখনও একটু টেনশনে আছেন তারা ভাই সুন্দর মতো চলে আসেন ফাইনাল রিভিশন ব্যাচ। আমরা ইনশাল্লাহ আপনার পড়া গুছায় দেওয়ার দায়িত্ব নিচ্ছি, শুধু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কথা শুনে চললেই এনাফ। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বহির্দায়। বহির্দায় এইটা কি জিনিস? বহির্দায় খেয়াল করেন, হিসাব সমীকরণ যেটা এ সমান এল প্লাস ও ই, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে এ মানে তো আমরা জানি এটা কি? সম্পত্তির পরিমাণ। আর এই যে এল, যেটা এলটাকে বলা হয় হচ্ছে বহির্দায়, বাইরের পক্ষের দাবি, বহির্দায়। আর ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে বলবেন আপনি হচ্ছে আন্তঃদাবি। আন্ত মানে হচ্ছে নিজের, ভিতরের, প্রতিষ্ঠানের ভিতরের পক্ষের দাবি, মালিকের দাবি। তাহলে মালিকের দাবি হচ্ছে আন্তঃদাবি। আর এই লিয়াবিলিটি যেটা দায়, এটাকে আপনি বলবেন হচ্ছে বহির্দায়। তাহলে বহির্দায় মানে কি? বহির্দায় মানে হচ্ছে প্রতিষ্ঠানের, যে এল মানে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর দাবি, কার? বাইরের পক্ষের দাবি, অর্থাৎ তৃতীয় পক্ষের। প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষের পাওনা বা তৃতীয় পক্ষের দাবি, তৃতীয় পক্ষের পাওনা বা দাবিকে বলা হবে হচ্ছে বহির্দায়। আর প্রতিষ্ঠানের ভিতরের পক্ষ, মালিক, মালিকদের দাবিকে কি বলা হবে? অন্তর্দায়।
প্রতিষ্ঠানের মোট চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। আমরা চাইলে দায়কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি দায় যেমন প্রদেয় হিসাব, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যেমন ঋণপত্র বা বন্ড। আর এর দ্বারা এর পরিমাণ মূলধন তহবিলের সমপরিমাণ হওয়া উচিত। তাহলে এর পরিমাণ মূলধন তহবিলের কি হবে? সমান হবে, কারণ দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা যোগ করলে অবশ্যই কার সমান হবে? সম্পত্তির সমান হবে। তাহলে সম্পত্তির সমান যদি হইতে হয়, দুইটা ইকুয়াল না হইলে তো আর মিলবে না। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর আচ্ছা একটু খেয়াল করেন, এর পরিমাণ মূলধন তহবিলের সমান হওয়া উচিত। আচ্ছা এই জায়গাতে একটু ঝামেলা আছে, কেন স্যার? দায়ের পরিমাণ ধরলাম আমাদের সম্পত্তির পরিমাণ 500, আর দায়ের পরিমাণ যদি 200 টাকা হয়, মালিকানা সত্ত্ব যদি 300 টাকা হয়, তাতে কোনো আপত্তি আছে? সমান হওয়া উচিত নয়। এই জায়গাতে একটু মিস করে গেছি আমরা, সমান হওয়া উচিত নয়। সবসময় যে ইকুয়াল হবে এমন তো বাধ্যতামূলক কিছু না। দায় একটা হইতে পারে, মালিকানা সত্ত্ব অন্যটা হইতেই পারে, ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হতেই পারে। তাহলে মূলধন তহবিলের সমান হওয়া উচিত, এই বক্তব্যটা হচ্ছে ভুল। এইটা ভুল বক্তব্য, কারণ দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা সেম অ্যামাউন্ট হতেও পারে, নাও হতে পারে, বাট ইন জেনারেল সাধারণত সেম তো আর হয় না। তাহলে দায়ের একটা ভিন্ন অ্যামাউন্ট, মালিকানা সত্ত্বের ভিন্ন একটা অ্যামাউন্ট, কিন্তু দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা যোগ করলে কার সমান হবে? সম্পত্তির সমান হবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 আর হবে হচ্ছে 2। 1 এবং 2 সঠিক উত্তর পাবেন আপনি ক নাম্বার অপশনে। তাহলে মূলধন তহবিলের সমান হওয়া উচিত নয়, এটা মাথায় রাখেন। পরবর্তী প্রশ্নে যদি যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 18, সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য দেওয়া আছে। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য হচ্ছে 90,000 টাকা। ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষা 10,000 টাকা কম না বেশি? শুধু সেটা খেয়াল করেন, কম। ক্রয় মূল্যটা এই যে বাজার মূল্য কত? 90,000, আর এর ক্রয় মূল্য এইটা বাজার মূল্যের চাইতে 10,000 টাকা কম। তার মানে ক্রয় মূল্যের পরিমাণটা কম। কত টাকা কম? 10,000 টাকা। তাহলে খুব সহজেই আপনি হিসাব করতে পারেন, 90,000 টাকা থেকে যেহেতু 10,000 টাকা কম, তাহলে সেই কমের পরিমাণটা কত হয়? 80,000। এই 80,000 টাকা হচ্ছে আপনার সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য। অপরদিকে প্রশ্নে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য দেওয়া ছিল কত? 90,000। 10,000 টাকা কমে ক্রয় মূল্য, যেহেতু এটা কম সেহেতু এইটাই আপনি হিসাবভুক্ত করবেন। তাহলে ক্রয় মূল্যের পরিমাণ হবে হচ্ছে 80,000 টাকা। এখানেই শেষ করে নাই, আরও ঝামেলা রাখছে। এটা চট্টগ্রাম বোর্ড ওলাদের প্রশ্ন, গত বছরের চট্টগ্রাম বোর্ড। অনেকের HSC 25 যাদের হয়তোবা ফেল আসছে, যারা হয়তোবা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে, এমন যদি কেউ থেকে থাকেন চট্টগ্রাম বোর্ডের, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এই প্রশ্নগুলো। কেন গত বছর এগুলো পারি নাই, এগুলো ভালো মতো বোঝার দরকার ছিল স্যার। সমাপনী মজুদ পণ্যের মধ্যে 5,000 টাকার অব্যবহৃত মণিহারি এটা অন্তর্ভুক্ত আছে। অব্যবহৃত মণিহারি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে, তো এটা অন্তর্ভুক্ত থাকা উচিত না। তাহলে যেটা উচিত না সেটা আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে আরও বাদ দিবেন এখান থেকে আপনি অব্যবহৃত মণিহারির পরিমাণ। অব্যবহৃত মণিহারি 5,000 টাকা বাদ যাবে। তাহলে 80,000 থেকে 5,000 বাদ গেলে আপনার উত্তর হওয়া উচিত কত? 75,000 টাকা। দেখি কোনো অপশনে আছে, এই যে ঘ নাম্বার অপশন। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে 75,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, সেই কম মূল্যটাকে লিপিবদ্ধ করতে হয়। এই যে ক্রয় বাজার মূল্যের মধ্যে যেটা কম, কমটাকেই লিপিবদ্ধ করতে হয় রক্ষণশীলতা অনুযায়ী। মনে রাখেন, হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা, এইটা অনুযায়ী যেটা কম সেটাকে লিপিবদ্ধ করবেন। আর সমাপনী মজুদ পণ্যের মধ্যে অগ্নি বিনষ্ট পণ্য, অব্যবহৃত মণিহারি বা অসরবরাহকৃত পণ্য যদি অন্তর্ভুক্ত থাকে, এই সবগুলোকেই কিন্তু আপনি বিয়োগ করে দেখাইতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 19, নিচের কোনটা অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ হবে হচ্ছে কোনটা? সুনাম। সুনামকে বলা হবে অস্পর্শনীয় সম্পদ। তারপরে খেয়াল করেন এখানে অস্পর্শনীয় সম্পদের কিছু নাম আমি নোট আকারে দিছি। যারা যারা পিডিএফটা নেবেন, হয়তোবা প্রয়োজন যদি মনে হয়, ক্লাস যদি শেয়ার দিয়ে থাকেন তাইলে পিডিএফ পাবেন। শেয়ার দেওয়ার কথা ক্লাসের শুরুতে একবার বলছিলাম যে আপনার নৈতিক দায়িত্ব। যদি এতক্ষণ পর্যন্ত আপনি ক্লাস শেয়ার দিয়ে না থাকেন, যদি আপনি কোনো রিয়াকশান না দিয়ে থাকেন, কমেন্ট না করে থাকেন, তাহলে ভাই পিডিএফ আপনার জন্য তো না।
পিডিএফ আপনি পাবেন না। যদি পিডিএফ পেতে হয় ক্লাসটা ডেফিনেটলি শেয়ার করা লাগবে। আর হচ্ছে আমাদের আই এডুকেশনের কমার্স পেজে আপনি নক করলেই আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো পিডিএফ পাইতে চাইলেই যদি মনে হয় যে এই পিডিএফটা পাওয়ার দরকার, কারণ এখানে অস্পর্শনীয় সম্পত্তির অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এখান থেকেই একটা প্রশ্ন আপনার বোর্ড পরীক্ষায় আসবে। সো মিনিমাম 1 নাম্বার তো কমন পাওয়া যাবে। এই 1 নাম্বারের জন্য হলে তো পিডিএফটা পড়া উচিত, ঠিক কিনা? আসেন পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 20 নাম্বার প্রশ্ন। এইটাও বেশ ভালো মানের একটা প্রশ্ন, গত বছরের চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় আসা। আসেন সমাধান করি। প্রশ্নে বলে দেওয়া আছে রেওয়া মিলে দেওয়া আছে আমাদের বিজ্ঞাপনের পরিমাণ কত? 24,000 টাকা হচ্ছে বিজ্ঞাপন বাবদ খরচ। আর তারপরের অংশটুকু সমন্বয়ে বলা বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণের পরিমাণ হচ্ছে 6,000 টাকা। তো বিনামূল্যে পণ্য বিতরণ আমরা কি করব? অবশ্যই বিজ্ঞাপনের সাথে যোগ করে দেখাবো। তাহলে আমাদের বিজ্ঞাপন যে খরচ এর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে কত? 24,000। তার সাথে আপনি যোগ করবেন বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ যদি আপনি যোগ করেন 6,000 টাকা, টোটাল টাকার পরিমাণ 24,000 আর 6,000 দুইটা মিলে মোট কত হচ্ছে? 30,000 টাকা। টোটাল আপনার বিজ্ঞাপন খরচের ভ্যালু আসবে 30,000। এই 30,000 টাকা হচ্ছে মোট বিজ্ঞাপন। এর মোট বিজ্ঞাপন এর 2/3 3 ভাগের 2 অংশ আপনি বিলম্বিত করতে হবে। বিলম্বিত 3 ভাগের 2 অংশ। প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাতে হবে? আমাদের মোট বিজ্ঞাপন খরচ হচ্ছে 30,000। তাহলে আমরা যদি বিলম্বিত নির্ণয় করতে চাই, বিলম্বিত বিজ্ঞাপন এর পরিমাণটা হবে হচ্ছে, বোর্ডে যদি খেয়াল করেন, বিলম্বিত বিজ্ঞাপন মোট টাকা হচ্ছে 30,000। 30,000 টাকাকে কি কত ভাগ করতে হবে? 2 ভাগের 3 অংশ। 2 ভাগের 3 3 ভাগের 2, 2/3। 2/3, তার মানে হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে 3। উপরে 2 আর নিচে হচ্ছে 3। 30,000কে 3 দ্বারা ভাগ করলে খুব ইজি 10,000। 10,000-এর ডাবল দ্বিগুণ করলে কত আসবে টাকা? 20,000 টাকা। তাহলে আপনার বিলম্বিত বিজ্ঞাপন এর পরিমাণ হবে কত? 20,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন এটা কি? বিলম্বিত বিজ্ঞাপন এটাকে আমরা অসমন্বিত ব্যয় হিসাবে দেখাবো। বিলম্বিত ব্যয়কে দেখাবো আমরা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তি হিসেবে। তাহলে সঠিক উত্তর পাচ্ছেন আপনি 20,000 টাকা। 20,000 টাকা। দেখেন বুঝতে পারছি কিনা? তাহলে আপনার মোট বিজ্ঞাপন খরচ, মোট বিজ্ঞাপন খরচ এর পরিমাণ হচ্ছে কত? 30,000। যতটুকু আপনি বিলম্বিত করেন, বিলম্বিত অংশটা যখন আপনি বাদ দিবেন, বিলম্বিত 3 ভাগের 2 অংশ, 20,000 টাকা বাদ দিয়ে মোট বিজ্ঞাপন খরচ আপনার এই চলতি বছরের বিজ্ঞাপন খরচ দেখানো হচ্ছে কত? বিজ্ঞাপন খরচ এর পরিমাণ হচ্ছে 10,000 টাকা। বিজ্ঞাপন খরচ যেটা আপনি কোথায় দেখাবেন? আয় বিবরণী অংশে। আয় বিবরণী অংশে দেখাবেন বিজ্ঞাপন খরচ। আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচের পরিমাণ হচ্ছে 10,000। আর আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বিত ব্যয় হিসেবে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ হবে 20,000 টাকা। আশা করি বিজ্ঞাপন সম্পর্কিত যে কোনো সমন্বয় পরীক্ষায় আসলে আমরা আর ভুল করব না। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। নাম্বার 21, অনুপার্জিত আয়। আমরা আগেই পড়ছি, দায় হিসেবে বিবেচনা করতে হবে। চলতি দায়ের অন্তর্ভুক্ত ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলন করবেন, এটাকে আপনার অবশ্যই চলতি দায় বলা হবে। অনুপার্জিত আয়। অদাবিকৃত লভ্যাংশ। অদাবিকৃত লভ্যাংশের অন্য নাম দাবিহীন লভ্যাংশ। দাবিহীন অথবা বলা যেতে পারে হচ্ছে নির্দাবী লভ্যাংশ, যে কোনো নাম আসতে পারে পরীক্ষা। এটাকে আপনি চলতি দায় হিসাবে দেখাবেন। আর অদাবিকৃত লভ্যাংশের যদি কোনো অংশ অবলোপন করা হয়, এই অবলোপন করা অংশটা এইটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে নিট লাভের সাথে যোগ করে দেখাবেন। অদাবিকৃত লভ্যাংশের যদি কোনো অবলোপন হয়, অবলোপন হওয়া অংশটাকে আমরা নিট লাভের সাথে যোগ করে দেখাবো। কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। আর অদাবিকৃত লভ্যাংশকে আমরা সাধারণত চলতি দায় হিসেবে দেখাই, অবলোপন থাকলে সেখান থেকে এটা বাদ দিয়ে দেখাবেন। আশা করি মনে রাখতে পারবো সবাই। তাহলে 1, 2, 3 তিনোটাই হলো চলতি দায়। তাহলে চলতি দায় উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার অপশন। ক্লিয়ার কিনা সবার কাছে? পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 23। এখানে বলা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এর পরিমাণটা যদি আপনি বেশি দেখান তাহলে আমাদের আর্থিক বিবরণীতে যে প্রভাবটা পড়বে,
প্রারম্ভিক মজুত পণ্য যখন বেশি দেখানো হবে তখন এইটা বিক্রিত পণ্যের ব্যয়কে প্রভাবিত করবে। প্রারম্ভিক মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণও স্যার বৃদ্ধি পাবে। তারপর আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এইটা কি আর্থিক অবস্থার বিবরণী? এটাকে বলা হয় সম্পদ ও দায়ের তালিকা। তবে দায়ের তালিকা না বলে এটাকে বেসিক্যালি দাবির তালিকা বলা উচিত, দাবি। কারণ দাবি বললে আপনি এটাকে দুইটা পক্ষে ভাগ করতে পারেন, একটা হচ্ছে বহিস্থ পক্ষের দাবি বহির্দায়, আরেকটা হচ্ছে আন্তঃপক্ষের দাবি বা অন্তর্দায়। যে কোনো নাম এইটা আপনি বলতে পারেন তখন যখন দাবি শব্দটা উল্লেখ থাকে। তবে দায় থাকলেও এটা সঠিক, এটা ভুল কিছু না, তবে দাবি শব্দটা এখানে মোস্ট পারফেক্ট হইতো। যাই হোক, আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 25, এটা সম্ভবত ভ্যাট সম্পর্কিত একটা প্রশ্ন। 15% হচ্ছে ভ্যাট। আমরা জানি সবসময় ভ্যাটের হিসাবটা হয় হচ্ছে 15/115 এই নিয়মে। 15/115 ভ্যাটের নিয়ম। 15/115 মোট 2,87,500 এই টাকায় উনি গাড়িটাকে বিক্রয় করছেন। তো প্রশ্ন হচ্ছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ কত? নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আপনার ভ্যাট সহ আপনি বিক্রয় করেছেন, এই ভ্যাট সহ থেকে আপনি এই 15%-এ যত টাকা ভ্যাট আসবে এই ভ্যাটের টাকাটাকে বিয়োগ করবেন। 2,87,000 থেকে ভ্যাটের টাকা বাদ দিলেই আপনার নিট বিক্রয়ের পরিমাণ আসবে। তাহলে নিট বিক্রয় বের করার জন্য আমাদের যেটা করা লাগবে এখন, এই ভ্যাটের পরিমাণটা বের করে জাস্ট বিয়োগ করে দেওয়া লাগবে। আমরা চেষ্টা করি সবাই মিলে। 2,87,500 2,87,500 ইন্টু 15 ডিভাইডেড বাই 115, 15/115। ক্যালকুলেটর যদি থাকে আপনার কাছে একটু চেষ্টা করে দেখতে পারেন। 2,87,500 15/115 দিয়ে ক্যালকুলেশন করে নির্ণয় করি মান কত হয়। ক্যালকুলেশন করতে পারছি? কত আসে ভ্যাটের পরিমাণ হচ্ছে কত? 37,500। ভ্যাটের পরিমাণ হবে 37,500 টাকা। 37,500। 2,87,500 থেকে 37,500 টাকার ভ্যাট বাদ দিব। তাহলে 37,500 টাকা বাদ দিলে আমাদের উত্তর হবে হচ্ছে নিট বিক্রয়, যার পরিমাণ হবে 2,50,000 টাকা। নিট বিক্রয়ের পরিমাণ আসবে 2,50,000 টাকা। 2,50,000 খ নাম্বার অপশনে দেওয়া। তাহলে এরকমের ভ্যাট সহ যখন দেওয়া থাকবে আপনি জাস্ট ভ্যাটের পরিমাণটা বিয়োগ করে দিলেই উত্তর চলে আসবে। তবে যদি এই রকমের প্রশ্নে কোনো ফেরত দেওয়া থাকে, যে আপনি গাড়ি বিক্রয় করছেন, যদি পণ্য বিক্রয় করতেন, পণ্য বিক্রয় থেকেও যদি 2,000 টাকার পণ্য ফেরত আসতো, তখন আপনি ভ্যাটের ক্যালকুলেশন কিভাবে করবেন? তাহলে শুরুতেই যদি বিক্রয় ফেরত দেওয়া থাকে বা ক্রয় ফেরত দেওয়া থাকে সেটা এখান থেকে বিয়োগ করবেন, তারপরে গিয়ে আপনি ভ্যাটের পরিমাণটা নির্ণয় করবেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 26, আয় বিবরণী এটা প্রস্তুত করা হয়। আয় বিবরণী এর মাধ্যমে আমরা যে কাজটা করি, আয় বিবরণী কারবারের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ, মোট লাভ মোট ক্ষতি এটা নির্ণয় করে। তারপরে আয় বিবরণী নিট লাভ নিট ক্ষতি নির্ণয় করে। হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন করা এইটা এর কাজ নয়, কারণ ভুল ত্রুটি উদ্ঘাটন করার জন্য আমাদের রয়েছে সেটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা, যেটা আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে শিখি সবাই। সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে ভুল ত্রুটি উদ্ঘাটন করা হয়। তাহলে আমাদের আয় বিবরণীর জন্য 1 এবং 2 হলো সঠিক। 1 এবং 2 যেটা পাচ্ছি আমরা ক নাম্বার অপশনে। তারপরে যাই পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 27, সমাপনী মজুদ পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সমাপনী মজুদ পণ্য, এখান থেকে সমাপনী মজুদ পণ্যের যে হিসাব, এখান থেকে প্রায় বছরই বোর্ড ফাইনাল পরীক্ষাতে একটা হলে অন্তত প্রশ্ন আসে যে সমাপনী মজুদ পণ্য এটা যদি বৃদ্ধি পায়, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ যদি বেশি দেখানো হয়, বৃদ্ধি পায় অথবা বেশি দেখানো হলে
সমাপনী মজুদ পণ্য এর মান যখন বেশি দেখানো হয় সেই ক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থায় যে প্রভাবটা পড়ে সেটার মাধ্যমে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য যদি বৃদ্ধি পায় মোট লাভের পরিমাণ অথবা নিট লাভের পরিমাণ এইটা বৃদ্ধি পাবে, মোট লাভ বা নিট লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে সমাপনী মজুদ পণ্যের সাথে সম্পর্ক হচ্ছে মোট মুনাফার বা নিট মুনাফার। মোট মুনাফা বৃদ্ধি পেলে নিট মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু অপরদিকে বিক্রিত পণ্যের ব্যয় এই পরিমাণটা হচ্ছে হ্রাস পাবে। সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পেলে বিক্রিত পণ্যের ব্যয় এটা হ্রাস পাবে আর মোট লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। 1 এবং 3 হবে সঠিক উত্তর। 1 এবং 3 আপনি পাবেন হচ্ছে খ নাম্বার অপশনে, এটা প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবেন সমাপনী মজুদ পণ্যের সাথে মোট লাভের বা নিট লাভের হচ্ছে সমমুখী সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক। সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পেলে মোট লাভের পরিমাণও বৃদ্ধি পায় অথবা মোট মুনাফার পরিমাণটা বেড়ে যায়, সমমুখী সম্পর্ক। কিন্তু বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে কার সাথে? বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন সমাপনী মজুদ পণ্যের কথা বলা আছে বৃদ্ধি আর বিক্রিত পণ্যের ব্যয়ের কথা কি বলা আছে? হ্রাস, অর্থাৎ এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পেলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে হ্রাস, কিন্তু মোট মুনাফার পরিমাণটা সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি, মোট মুনাফাও বৃদ্ধি। এইভাবে মনে রাখতে পারেন সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের বিপরীতমুখী সম্পর্ক, সমাপনী মজুদ পণ্যের সাথে মোট লাভের সমমুখী সম্পর্ক। 1 এবং 3 হবে সঠিক। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 28, একটা প্রশ্ন সিলেট বোর্ডের পরীক্ষায় আসা। এই প্রশ্ন সমাধান করলে আপনার দেখেন ভ্যাট চলতি হিসাব, এইটা আপনার যে কোনো বোর্ডের পরীক্ষাতে ক নাম্বারের প্রশ্ন, সৃজনশীলের ক নাম্বারে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো আসতেই পারে। একটু মনোযোগ দিয়ে এমসিকিউটা সমাধান করা বুঝেন, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার সৃজনশীল অংশে ইনশাল্লাহ 2 নাম্বার এখানে সমাধান হয়ে যাবে। প্রশ্নে বলা আছে ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের। তাহলে আমরা প্রথমে একটা ভ্যাট চলতি হিসাব এর ছক এঁকে নেই। ভ্যাট চলতি হিসাব যেটার আমরা ডেবিট এবং ক্রেডিট পাসগুলো লিখব। ভ্যাট চলতি হিসাব আমরা যদি চলমান জের ছক এটা যদি প্রয়োগ করি, খেয়াল করেন আমরা যদি এখানে জেরের হিসাবগুলো দেখাই, একটা ডেবিট জের একটা ক্রেডিট জের, জের ডেবিট জের দেখাবো আর এখানে দেখাবো হচ্ছে আমরা ক্রেডিট জের। চলমান জের ছক অনুযায়ী সাথে সাথে আমরা জের নির্ণয় করব। তারপরে হচ্ছে এখানে হবে হচ্ছে ক্রেডিট টাকা, তারপরে আমরা লিখব হচ্ছে ডেবিট টাকা। আশা করি হিসাবের ছক এগুলো আপনারা লিখতে পারেন, আশা করি প্রবলেম হওয়ার কথা না। খতিয়ান পৃষ্ঠা, তারপর এখানে থাকবে হচ্ছে বিবরণ আর এখানে হচ্ছে আমাদের তারিখ, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা আর হচ্ছে আমাদের জের, জেরের জন্য ডেবিট জের আর হচ্ছে ক্রেডিট জের। এইভাবে যদি এবার আমরা একটু হিসাবটা করার চেষ্টা করি, ভ্যাট চলতি হিসাবের জের দেওয়া আছে, তাহলে ভ্যাট চলতি হিসাবের যে জের দেওয়া আছে কোথায়, কোন জের বলা আছে? ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাবের আপনার কোন জের দেওয়া আছে? এটা প্রারম্ভিক। ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক এটা কোন জের? ডেবিট জের। তাহলে আমরা সরাসরি টাকাটা লিখব হচ্ছে ডেবিট কলামে। ডেবিট কলামে লিখব টাকার পরিমাণ হচ্ছে 50,000, 50,000 টাকা। আর সরাসরি এইটা আমরা লিখব ডেবিট জের অংশে 50,000 টাকা ডেবিট ব্যালেন্স। এইবার প্রাপ্ত ভ্যাট আর হচ্ছে প্রদত্ত ভ্যাট কিভাবে মনে রাখবেন? ভ্যাট আপনি গ্রহণ করবেন, পাবেন কিসের উপরে পাবেন? ভ্যাট পাওয়া যাবে হচ্ছে পণ্য বিক্রয়ের উপর। তাহলে মনে রাখবেন প্রাপ্ত ভ্যাট এটা বিক্রয়ের সাথে জড়িত আর পণ্য ক্রয়ের সাথে জড়িত হচ্ছে প্রদত্ত ভ্যাট। পণ্য ক্রয় করলে আপনাকে ভ্যাট প্রদান করতে হয় আর পণ্য বিক্রয় করলে আপনি ভ্যাট পাবেন। তাহলে পণ্য ক্রয় এটা লিখতে হয় ডেবিট পাশে, তার মানে প্রদত্ত ভ্যাট কোথায় লিখবেন? ডেবিট পাশে। পণ্য বিক্রয় লিখতে হয় ক্রেডিট পাশে, তার মানে প্রাপ্ত ভ্যাট কোথায় লিখবেন? ক্রেডিট পাশে লিখবেন। তাহলে ক্রয়ের সাথে সম্পর্কিত হচ্ছে প্রদত্ত ভ্যাট যা ডেবিট পাশে লিখব, বিক্রয়ের সাথে সম্পর্কিত হচ্ছে ক্রেডিট ভ্যাট মানে বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে ক্রেডিটের, তার মানে প্রাপ্ত ভ্যাট লিখব কোন পাশে? ক্রেডিট পাশে। এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে শুরুতে আমরা একটু প্রাপ্ত ভ্যাট এটা লিখি। প্রাপ্ত ভ্যাট, প্রাপ্ত ভ্যাট সম্পর্কিত কার সাথে? বিক্রয়ের সাথে। তাহলে লিখব কোথায় আমরা? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে টাকার পরিমাণ কত? 1,20,000 টাকা। ক্রেডিট পাশে 1,20,000 টাকা প্রাপ্ত ভ্যাট। আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 50,
ক্রেডিট পাশে এন্ট্রি নিল 1,20,000, তাহলে এবার আমাদের জেডটা হয়ে যাবে ক্রেডিট জেড। 50 থেকে 1,20,000 বাদ দিলে এবার ক্রেডিট জেড থাকবে হচ্ছে কত, 70,000 টাকা। তারপর আমরা লিখব হচ্ছে প্রশ্নে দেওয়া প্রদত্ত ভ্যাট এইটার পরিমাণ, প্রদত্ত ভ্যাট সম্পর্কিত কার সাথে, ক্রয়ের সাথে। প্রদত্ত ভ্যাট সম্পর্কিত ক্রয় অর্থাৎ যা আপনি ডেবিট কলামে লিখবেন কত টাকা, এখানে 1,00,000 টাকা, তাহলে ডেবিট পাশে লিখব টাকার পরিমাণ হচ্ছে 1,00,000। আমাদের ক্রেডিট পাশের জের ছিল 70,000, এবার ডেবিট পাশে এন্ট্রি দিলাম কত, 1,00,000। ক্রেডিট পাশের জের, এবার ডেবিট পাশে টাকা আসে, তার মানে যদি উল্টা পাশ হয়, জের আছে ক্রেডিট পাশের, টাকা এন্ট্রি নিছে কোথায়, ডেবিট পাশে, তাহলে এবার জের হবে কোথায়, ডেবিট পাশের জের। 1,00,000 আর 70, যেহেতু ডেবিট পাশের টাকাটা বড়, তাহলে আমাদের ডেবিট পাশের জের হবে কত, 30,000 টাকা। এবং এখানে আমাদের অঙ্ক শেষ। এই তো আমাদের এন্ট্রিগুলো বের করতে বলা ছিল। তাহলে আমাদের যে কোশ্চেনটা আমরা সমাধান করলাম, এখানে খেয়াল করে দেখেন আমরা কিসের পরিমাণগুলো বসাইছি, আমরা হচ্ছে ভ্যাটের পরিমাণগুলো বসাইছি, একটা ক্রয়ের উপর একটা বিক্রয়ের উপর। তারপরে গিয়ে আমরা ব্যালেন্সগুলো বের করলাম। আমাদের সর্বশেষ যেই রেজাল্ট আসছে, সর্বশেষ রেজাল্টে আপনি দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কত আসছে, 30,000 টাকা, এবং সেটা কোন জের, ডেবিট জের 30,000 টাকা। এইটা ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের 30,000 টাকা, এইটাই আপনি আর্থিক অবস্থার বিবরণীতে কি হিসাবে দেখাবেন, সম্পদ হিসাবে। তাহলে ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের এটাকে দেখাবেন সম্পত্তি হিসাবে, এবং টাকার পরিমাণটা হবে 30,000। এবং এখানে যেভাবে আমি ভ্যাট চলতি হিসাব করে দেখাইলাম, এইভাবেই যদি আপনি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারেন, ডেফিনেটলি আপনার ক নাম্বারের প্রশ্নে 2-এ 2, এখানে 1 নাম্বারও কাটার সুযোগ পাবে না। সো এইটা একটু চেষ্টা করবেন বুঝে নেওয়ার, কারণ এই রকমের সৃজনশীল আপনার পরীক্ষার জন্য ওয়েট করে আছে কোনো না কোনো বোর্ডে। আর যদি আমাদের এখানে ডেবিট জের না হয়ে ক্রেডিট জের আসতো, ভ্যাট চলতি হিসাবের যদি স্যার ক্রেডিট জের আসতো, আমরা কোথায় লিখতাম, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের, এইটাকে লিখব যেখানে, সেটার নাম হবে হচ্ছে চলতি দায়। তাহলে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জেরকে আপনি দেখাবেন চলতি দায় হিসাবে, আর ডেবিট জেরকে কি হিসাবে দেখাবো আমরা, সম্পত্তি হিসাবে। আশা করি ক্লিয়ার সবার কাছে। 28 নম্বর প্রশ্ন আরও 1-2বার ক্লাসের মধ্যে তো বোঝানোর চেষ্টা করলাম আমি অনেক সময় দিয়ে, ক্লাস শেষেও আরেকবার দেখে নেবেন পিডিএফটা দেখে। যে পিডিএফটা দেওয়া হবে আপনাদের, আশা করি এগুলো সব লিখে দেওয়া থাকবে, একটু নিজেরাও চেষ্টা করবেন যাতে ভালো মতো বুঝতে পারেন। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। নিচের কোনটি পরিচালন আয় যেটা হবে সেটা হচ্ছে পণ্য বিক্রয় হচ্ছে পরিচালন আয়। অপর দিকের বাকি যেই নামগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হবে অপরিচালন আয়। এবং অপরিচালন ব্যয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একটু আপনারা মনোযোগ সহকারে নিজেরা পড়ে নেবেন, কারণ এই নামগুলো থেকে প্রায়ই দেখেন কোনো না কোনো বোর্ড ফাইনালের কোশ্চেন আমরা পাচ্ছি এইগুলো। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 30। এইটা মুনাফাবিহীন পণ্য বিক্রয় 2,000 টাকা বিশদ আয় বিবরণীতে কীভাবে দেখানো হবে। আপনাদের কিন্তু আজকে অ্যাকাউন্টিং ক্লাসের পরে রাত 9টার সময় কিন্তু আবার ইংরেজি বিষয়ের উপরেও আমাদের কিন্তু ওয়ার্কশপের ক্লাস আছে। সো ক্লাসটা যারা করতেছি আমরা চেষ্টা করব যতটা সম্ভব দ্রুত শেষ করার, কারণ একটু বিরতি না দিলে আপনারা ইংরেজি ক্লাস করবেন কিভাবে। এবং আপনাদের গতদিন অ্যাকাউন্টিংয়ের উপরে ক্লাস হয়েছে, আজকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের, গতদিন ছিল ফার্স্ট পেপারের উপরে, আজকে আবার সেকেন্ড পেপারের উপরে হচ্ছে। এরকমের অধ্যায় ভিত্তিক, এটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে এটা সিঙ্গেল রাখছি আমরা, বাট আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের বাকি যে অধ্যায়গুলো আছে এর মধ্য থেকে বাকি 9টা অধ্যায়ের মধ্যে যেই টপিকগুলো আপনাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, শর্ট সিলেবাসের বাইরের টপিক হচ্ছে আপনার অব্যবসায়ী প্রতিষ্ঠান, নগদ প্রবাহ বিবরণী, ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, আর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই 4টা টপিকের বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন 2019 সাল, 17 সাল, 16 সাল, 15 সাল ওগুলোতে যাইতে হবে। এই প্রশ্নগুলো অনেকের কাছেই নাই। সো এই জন্য আমার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের পরবর্তী যেই ওয়ার্কশপ ক্লাস থাকবে সেখানে আমি চেষ্টা করব এই যে 4টা টপিক যেটা শর্ট সিলেবাসে ছিল না, যেগুলোর বোর্ড পরীক্ষার প্রশ্ন আপনারা খুঁজে হয়রান হয়ে গেছেন, সেগুলোকে একটা স্লাইডের মধ্যে একটা ক্লাসের মধ্যে সুন্দর মতো কীভাবে সমাধান করে দেওয়া যায়
নোট আকারে যাতে গুছায় দেওয়া যায়, যাতে অ্যাটলিস্ট আপনারা ওই শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলোতেও যাতে ইনশাল্লাহ ভালো করতে পারেন, সেই চেষ্টাটা আমি করবো ইনশাল্লাহ। আর যেগুলো শর্ট সিলেবাসের মধ্যে ছিল, অংশীদারি, এগুলো আপনারা পারবেন, অনুপাত, শেয়ার ইস্যু, উৎপাদন ব্যয়, বেতন মজুরি, এগুলোও ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে পড়াবো আপনাদের। সো আপনাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি, বেশি বেশি পরিমাণে শেয়ার, যত বেশি আপনারা গ্রহণ করতে চাইবেন, আমরা কেন পড়াবো না আপনাদের। আমরা চাই এইচএসসি 25 ব্যাচের মতো খারাপ রেজাল্ট না, 26 ব্যাচ ফুল সিলেবাসে ভালো রেজাল্ট করে দিয়ে আসবে। আসেন 30 নাম্বার কোশ্চেন, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয় কি করতে হয় স্যার? এটাকে ক্রয় থেকে বাদ দিতে হয়, এটাকে বিক্রয় থেকে বাদ দিতে হয়। সমাপনী মজুদ পণ্যের সাথে এর কোনো সম্পর্ক নাই। তাহলে মুনাফাবিহীন বিক্রয় দুই জায়গা থেকে বাদ যাবে, ক্রয় থেকে বিক্রয় থেকে। 1 এবং 2 এটা হলো সঠিক উত্তর। আমরা অলরেডি 30টা প্রশ্ন সমাধান করছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় আমাদের ক্লাস হয়েছে। তো আমাদের আরও 30টা কোশ্চান আমাদের বাকি আছে, মোট প্রশ্ন 61টা, আরও 31টা প্রশ্ন। আমরা চেষ্টা করব আগামী 10-15 মিনিটে যত বেশি সম্ভব প্রশ্ন একটু সমাধান করা যায়। আর যদি কোনো প্রশ্ন বাকি থেকে যায় সেগুলো আশা করি আপনারা পড়ে নিতে পারবেন। আসেন একটু সিরিয়াসলি তাড়াতাড়ি শেষ করি। কোশ্চেন নাম্বার 31, অদাবিকৃত লভ্যাংশ। একটু আগেই পড়ে আসছি, অদাবিকৃত লভ্যাংশ এটা কি হবে? চলতি দায়। তারপরে কোশ্চেন নাম্বার 32, কোনটি চলতি দায়? চলতি দায় বলা হবে কাকে? চলতি দায় বলা হবে হচ্ছে দাবিহীন লভ্যাংশ বা নির্দাবী লভ্যাংশ। মনে রাখবেন, আপনার বন্ধকবিহীন অথবা বন্ধকযুক্ত যে কোনো রকমের বন্ধকি ঋণকে দীর্ঘমেয়াদী দায় হিসেবে বিবেচনা করতে হয়। আর মূলধন, মূলধন তো আর চলতি দায় না। মূলধন কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, এটা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তারপর দেখেন পরবর্তী প্রশ্ন, এইখানে বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা আরও 4000 টাকা বৃদ্ধি করতে হবে। যা আছে তার চাইতে আরও 4000 টাকা বাড়াইতে হবে আমাকে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে কত? 6000 টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে কত টাকা বাদ দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা প্রাপ্য হিসাব থেকে ডেফিনেটলি বাদ যাবে। আর এই অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আপনি বাদ দিবেন প্রাপ্য হিসাব থেকে, সেটা হচ্ছে নতুন যেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি এই পরিমাণটা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এইটা প্রাপ্য হিসাব থেকে কি হবে স্যার? বাদ যাবে। তাহলে এখানে টাকার পরিমাণটা কত হয়? আমাদের রেওয়া মিলে দেওয়া আছে কত? 6000 টাকা, এইটা তো আছেই, এর সাথে আরও বৃদ্ধি করতে হবে কত? আরও 4000 টাকা বাড়াইতে হবে। প্রশ্নে খুব সুন্দর মতো বলছে আরও বাড়াইতে হবে, তো আমরা বাড়াই দিব। তাহলে 6000-এর সাথে 4000 যদি আমরা বাড়াই, তাহলে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন যেই পরিমাণটা বাদ যাবে সেই পরিমাণটা কত হচ্ছে? 10,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে কত? 10,000। কোথায় আছে উত্তর? ঘ নাম্বারে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখান থেকে যে সমন্বয়টা আসে বেশি বেশি পরীক্ষাতে, যে আপনার রেওয়া মিলের মধ্যে প্রাপ্য হিসাব দেওয়া থাকে, রেওয়া মিলে অনাদায়ী পাওনা, রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। রেওয়া মিলের টাকাটা হচ্ছে পুরাতন, রেওয়া মিলের টাকা দুইটা যাবে হচ্ছে আয় বিবরণীতে। আর সমন্বয়ে এমন বলে দেওয়া থাকে যে দেনাদারের মধ্য থেকে বা প্রাপ্য হিসাব থেকে 5000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এটা হবে নতুন অনাদায়ী পাওনা। আর অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাইলে অনাদায়ী পাওনাকে নতুন যেটা সমন্বয়ে বলা, প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করে বাকি টাকার উপর আপনি পার্সেন্টেজ আকারে সঞ্চিতি করবেন। এটা কমন প্রশ্ন। যদি এরকমের বলে দেওয়া থাকে যে 4000 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে আগের টাকার সাথে রেওয়া মিলের টাকার সাথে আপনি বৃদ্ধি করবেন। যদি বলা হয় হ্রাস করতে হবে, আগের টাকাটা থেকে আপনি হ্রাস করে দিবেন। আশা করি ক্লিয়ার সবার কাছে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 34, কমন একটা প্রশ্ন, শেয়ার অবহার। এটা কি? শেয়ার অবহারকে বলা হবে অলীক সম্পত্তি। অলীক সম্পত্তির অন্য নাম ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি বলা হয়। অলীক সম্পত্তির অনেকগুলো উদাহরণ আমরা এই জায়গাতে দিয়ে রাখছি। এই যে প্রারম্ভিক খরচ, তারপরে হচ্ছে ব্যবসায় স্থানান্তরের খরচ, পণ্য তৈরির জন্য গবেষণা ব্যয়, শেয়ারের অবহার, ঋণপত্রের অবহার, অবলেখকের কমিশন, তারপরে এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এই সবগুলাকে অলীক সম্পত্তি, কাল্পনিক, ভুয়া বা অবাস্তব সম্পত্তি বলা হয়। এই নামগুলো একটু পড়বেন,
কারণ এইটা ডেফিনেটলি কোনো না কোনো বোর্ডের পরীক্ষাতে অলরেডি চলে আসছে। শেয়ার অবহার কোথাও না কোথাও ডেফিনেটলি আসবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা। তারপর কোশ্চেন নাম্বার 35, নতুন আয়কর সঞ্চিতি। নতুন আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ে বলে দেওয়া থাকবে, সমন্বয়ে নতুন আয়কর সঞ্চিতি, এটাকে আপনি কোথায় দেখাবেন? দিনাজপুর বোর্ডের প্রশ্ন ছিল গত বছর। নতুন আয়কর সঞ্চিতি এইটাকে আমরা সবার প্রথমে দেখাবো আয় বিবরণীতে। আয় বিবরণীতে কিভাবে দেখাবো? এই যে আমাদের কর পূর্ব নিট লাভ যেটা আসে, কর পূর্ব নিট লাভ আপনাদের মনে থাকার কথা, ধাপ নাম্বার 3-এর কথা, ধাপ নাম্বার 1, 2, 3 মনে আছে? ক্লাসের শুরুতে একটা প্রশ্ন সমাধান করছিলাম আমরা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি আসে? মোট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে ধাপ নাম্বার 2-এ পরিচালন মুনাফা। তারপরে অপরিচালন আয়, অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করলে 3 নাম্বার ধাপে কি আসে? কর পূর্ব নিট লাভ। আর এই কর পূর্ব নিট লাভ থেকেই আপনার সমন্বয়ে দেওয়া থাকা নতুন কুঋণ সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি, এইটাকে বাদ দিয়ে দেখাতে হয়। নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দেখালে আপনার চলে আসবে ধাপ নাম্বার 4-এর যেটা ফলাফল। ধাপ নাম্বার 4 নাম্বার ধাপে যেটা আসে সেটা কোনটা? সেটা হচ্ছে কর পরবর্তী নিট লাভ। কর পরবর্তী নিট লাভ এটা আসবে হচ্ছে ধাপ নাম্বার 4-এ। তাহলে নতুন আয়কর সঞ্চিতি এটা আয় বিবরণীতে কর পূর্ব থেকে বাদ দিবেন। আর আর্থিক অবস্থার বিবরণীতে যে 3 নাম্বার যেটা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে এটাকে আপনি দেখাবেন চলতি দায় এর আন্ডারে। নতুন আয়কর সঞ্চিতি এটাকে দেখাবেন চলতি দায় হিসেবে। নতুন আয়কর সঞ্চিতি এটাকে দেখাতে হবে হচ্ছে কোথায়? এটাকে দেখাইতে হবে চলতি দায় হিসেবে। তাহলে আমরা যাব কোথায় কোথায়? আয় বিবরণী অংশে আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এই অংশে, এই 2 জায়গাতে। সংরক্ষিত আয় বিবরণী এইখানে যেই দফাগুলো হয় এখানে দেখানো হবে হচ্ছে আয়করের পরিমাণ, এখানে দেখানো হবে হচ্ছে আয়কর সঞ্চিতির পরিমাণ। এবং খুব ভালো মতো মনে রাখবেন এই দফা 2টা দেওয়া থাকবে হচ্ছে আমাদের রেওয়া মিলে। রেওয়া মিলে যেই আয় বিবরণীর অংশের আয়কর এবং আয়কর সঞ্চিতি রেওয়া মিলে যেটা থাকবে, রেওয়া মিলে টাকাটা যাবে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। কিন্তু যেটা সমন্বয়ে বলা থাকবে নতুন আয়কর সঞ্চিতি, এইটাকে আপনি কোথায় লিখবেন? আয় বিবরণী অংশে এবং আর্থিক ব্যবস্থার বিবরণী অংশে। এই নতুন আয়কর সঞ্চিতির সমন্বয়টা আশা করি ক্লিয়ার আপনাদের, কোথায় কোথায় লিখতে হয়। এটা যদি পরীক্ষাতে আসে আশা করি ভুল করবেন না। নতুন আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। আয়কর সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকবে সেটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আশা করি এটা আপনাদের এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরবর্তী কোশ্চেন নাম্বার 36 বলা আছে IAS এর পূর্ণরূপ। ক্লাসের শুরুতে প্রথম প্রশ্নে আমরা পড়ছিলাম আন্তর্জাতিক হিসাব মান, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এটা হচ্ছে IAS এর পূর্ণরূপ। তারপর শেয়ার অবহার, এটা কি? শেয়ার অবহার এটা হবে হচ্ছে অলিক সম্পত্তি। শেয়ার অবহার অলিক সম্পত্তি। তারপর এখানে একটা প্রশ্ন, নিম্নোক্ত তথ্যসমূহ দেওয়া আছে, তথ্য থেকে 2টা প্রশ্ন 38 আর হচ্ছে 39। দেখেন আপনারা এই কোশ্চেন 2টা পড়ে নিজেরা একটু চেষ্টা করেন সমাধান করতে পারেন কিনা। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিতে চাই, এর মধ্যে এটা শেষ করার চেষ্টা করেন সবাই মিলে। পড়ছেন প্রশ্ন এটা? দেখেন বলে দেওয়া আছে ক্রয়ের পরিমাণ 1,80,000, ক্রয় থেকে আপনি ক্রয় ফেরত বাদ দিবেন, এটা খুব স্বাভাবিক কথাই, আশা করি বুঝাই বলতে হবে না। বিক্রয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য এই পরিমাণটাকে আমরা যোগ করি, আর সমাপনী মজুত পণ্য এটাকে আমরা হচ্ছে বিয়োগ করি বা বাদ দেই। আর এই যে বিক্রয় থেকে আপনি বিক্রয় ফেরতের টাকা বাদ দিবেন, এইটা ওকে। তাহলে বিক্রয় 3 লক্ষ থেকে বিক্রয় ফেরতের হলো যায় কত? 7,000 টাকা। তাহলে এখান থেকে আপনার নিট বিক্রয়ের পরিমাণ আসবে, নিট বিক্রয় এর পরিমাণ আসবে কত? 2,93,000 টাকা আসবে হচ্ছে নিট বিক্রয়।
আর আপনাকে যেহেতু বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা নেট বিক্রয় না বের করলেও চলতো, বিক্রিত পণ্যের ব্যয় চাইছে। বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আপনার প্রারম্ভিক মজুত পণ্য অঙ্কে দেওয়া ছিল 30,000, এটার সাথে আপনার পণ্য ক্রয় এর পরিমাণ 1,80,000 টাকাকে আমরা যোগ দিয়ে দেখাবো। আমাদের ক্রয় ফেরতের পরিমাণ, ক্রয় ফেরত বাদ যাবে হচ্ছে 5,000, আর সমাপনী মজুত পণ্যের বাদ যাবে হচ্ছে 20,000 টাকা। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা বাদ দিলে আমাদের আসবে বিক্রিত পণ্যের ব্যয়। একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি সবাই। বিক্রিত পণ্যের ব্যয় এর পরিমাণ কত আসে আমাদের? বিক্রিত পণ্যের ব্যয় 30 আর 1,80,000, 2,10,000। 2,10,000 থেকে যদি আমরা 20,000 বাদ দেই তাহলে 1,90,000, 5,000 বাদ দিলে 1,85,000 টাকা। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এর মান হবে 1,85,000 টাকা। 1,85,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। তারপর প্রশ্নে বলছে যে সুরমা লিমিটেড এর সমাপনী মজুত পণ্যের অধিক মূল্যায়ন যদি করা হয়। অধিক মূল্যায়ন মানে হচ্ছে এটাকে পরিমাণে বেশি দেখানো। অধিক মূল্যায়ন মানে হচ্ছে পরিমাণে এটাকে বেশি দেখাচ্ছেন আপনি। সমাপনী মজুত পণ্য যখন বেশি হবে তখন মোট লাভের পরিমাণ বা নিট লাভের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। সমাপনী মজুত পণ্যের সাথে মোট লাভের সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক, একই রকমের সম্পর্ক। মোট লাভের পরিমাণটা এখানে বৃদ্ধি পাবে। আর বিক্রিত পণ্যের ব্যয়টা বৃদ্ধি না, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা পাবে হচ্ছে হ্রাস। বিক্রিত পণ্যের ব্যয় কমবে আর মোট লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। ওকে, তারপরে যাই পরবর্তী প্রশ্ন নাম্বার 40। কোনটি চলতি দায়? চলতি দায়ের উদাহরণ হবে হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় যার অন্য নাম আমরা বলতে পারি অনুপার্জিত আয়। অগ্রিম আয় যার অন্য নাম আপনি বলবেন অনুপার্জিত বা অনার্জিত আয়। অনুপার্জিত বা অনার্জিত আয় বা এর অন্য নাম রাজস্ব বলে দেওয়া থাকতে পারে। এই নামগুলো একটু আপনারা পিডিএফটা দেখে পড়ে রাখবেন, তাহলে আশা করি এখনও যেমন সুবিধা পাবেন, ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টে গেলেও এই নামগুলো আপনারা পড়ে কিছুটা সুবিধা পাবেন, বুঝতে পারবেন অ্যাকাউন্টিংয়ের টার্মগুলো। তারপর মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাকে বাদ দিতে হয়। একটু আগেই পড়লাম, ক্রয় থেকে বাদ যাবে, বিক্রয় থেকে বাদ যাবে, সমাপনী মজুত পণ্য থেকে না। 1 এবং 2 হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে যাই 6% হারে আপনার 3 মাসের বিনিয়োগের অনাদায়ী সুদ টাকার পরিমাণ হচ্ছে 300। আপনার বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত এইটা নির্ণয় করতে বলা আছে। যে প্রত্যেক আপনার মোট বিনিয়োগের বকেয়া সুদ বা অনাদায়ী সুদের পরিমাণ দেওয়া আছে। অনাদায়ী বা বকেয়া সুদের পরিমাণ 300 টাকা। বার্ষিক টোটাল বিনিয়োগের পরিমাণ কত এইটা বের করতে বলছে। খেয়াল করেন এখানে এই যে 300 টাকা আপনার অনাদায়ী সুদ, এটা কত মাসের জন্য প্রযোজ্য? অনলি 3 মাস। তাহলে 3 মাসের জন্য কত টাকা? 300 টাকা। খেয়াল করেন বোর্ডে 3 মাসের জন্য আপনি পেয়েছেন কত? 300 টাকা। 3 মাসে যদি আপনি 300 টাকা পেয়ে থাকেন তাহলে আপনি হিসাব করে বের করেন প্রতি মাস। প্রতি মাস অর্থাৎ 1 মাসে আপনি কত টাকা পান? 300কে আপনি যা সিম্পল 3 দ্বারা ভাগ করবেন, 300কে 3 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা। তাহলে প্রত্যেক মাসে আপনার টাকার পরিমাণ কত? 100 টাকা আপনি পেয়ে থাকেন। প্রত্যেক মাসে কত? 100 টাকা আপনি পান। তো প্রত্যেক মাসে যদি আপনি 100 টাকা পান তাহলে এখান থেকে আপনি বের করে নেন বার্ষিক সুদের পরিমাণ কত হবে। 1 মাসে টাকার পরিমাণ যদি 100 হয়, বার্ষিক মানে হচ্ছে বছর, বছরের রূপান্তরের জন্য এটাকে আপনি 12 মাসে কনভার্ট করবেন, 12 দ্বারা গুণ করবেন। প্রত্যেক মাসে 100 টাকা পেলে 12 মাসে মোট কত টাকা পাই? 12 মাসে গুণ করলে কত টাকা পাই? 1200 টাকা। তাহলে আমাদের বার্ষিক সুদের পরিমাণ আসবে হচ্ছে 1200 টাকা। দেখেন অঙ্কের সমাধান করে দেওয়া আছে আমাদের এখানে। অঙ্কের সমাধানটা যদি বুঝতে চান, আমি যা লিখতেছি দেখেন এই টার্মগুলো বুঝেন কিনা। টোটাল 3 মাসের সুদ দেওয়া আছে কত? 300। 3 মাসে যদি 300 টাকা হয় তাহলে প্রত্যেক মাসে টাকার পরিমাণ কত হচ্ছে? 100 টাকা। মাসে 100 টাকা করে হলে বছরে সুদের পরিমাণ কত টাকা হচ্ছে? 1200 টাকা। এবার আপনি যেটা নির্ণয় করতে চান কিসের পরিমাণ? আপনি নির্ণয় করতে চান হচ্ছে বার্ষিক বিনিয়োগের পরিমাণ। দেখেন বার্ষিক বিনিয়োগ করছেন কত টাকা, যত টাকা বিনিয়োগ সেটা বের করব, বাট তার উপরে সুদ কত পার্সেন্ট হারে? 6%। তাহলে বার্ষিক বিনিয়োগ ইন্টু 6%, বার্ষিক বিনিয়োগ ইন্টু 6%।
6% কথাটার মানে হচ্ছে এই যে 6 ডিভাইডেড বাই কত 100, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। তাহলে বিনিয়োগের পরিমাণের 6% করলে আপনার পুরা বছরের সুদ আসা উচিত কত 1200 টাকা। এই যে আমরা বের করে নিয়েছিলাম বার্ষিক সুদের পরিমাণটা, বার্ষিক সুদের পরিমাণ হচ্ছে 1200 টাকা। তাহলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ জানি না, যত টাকাই হোক তার উপরে 6% করলে টোটাল বিনিয়োগের সুদ কত টাকা হচ্ছে 1200 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি নির্ণয় করি আমাদের বার্ষিক বিনিয়োগের পরিমাণ, যেটা প্রশ্নে বের করতে বলা আছে যে বার্ষিক বিনিয়োগ সমান সমান দিয়ে যদি আমরা লিখি, এই যে 1200 টাকা যা আছে তাই লিখলাম 1200 টাকা, আর এই যে সমানের এই পাশে গুণ চিহ্ন দেওয়া ছিল, গুণ এই যে 6 ডিভাইডেড বাই 100, 6% মানে 6/100, এটা গুণ চিহ্ন আছে, সমানের ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে ভাগ হবে। আর ভাগ দিয়ে যদি আমরা লিখে দেখাই তাহলে ভাগ হচ্ছে কত, ভাগ 6 ডিভাইডেড বাই 100। এবার আমরা যেটা করব এই 1200 এর সাথে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ উল্টায় দিব। ভাগের পরিবর্তে যখন আপনি গুণ চিহ্ন দিবেন ভগ্নাংশ উল্টে যায়, ছোটোবেলায় করার কথা অঙ্ক। এবার ক্যালকুলেশন করবেন জাস্ট এই লাইনটা, তাইলে আপনার বার্ষিক বিনিয়োগের পরিমাণ আসবে 1200 টাকা। এটাকে 6 দ্বারা ভাগ করলে কত আসে 200, 200 আর 100 গুণ করলে টাকার পরিমাণ কত হয় 20,000 টাকা। তাহলে আমাদের বার্ষিক বিনিয়োগ এর পরিমাণ উত্তর হবে হচ্ছে 20,000 টাকা। তাহলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ উত্তর আসছে কত 20,000 টাকা। দেখেন এই প্রশ্ন এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা, এখানে ভাগ চিহ্ন দেওয়া ছিল, ভাগের পরিবর্তে যখন আমরা গুণ চিহ্ন দিলাম ভগ্নাংশটা উল্টে গেছে, উল্টে গিয়ে ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 20,000 টাকা। এবং যদি আমার হাতের লেখা না বুঝেন সমস্যা নাই, এখানে সুন্দর মতো লিখে সমাধান করে দেওয়া আছে। পিডিএফ যদি আপনি নেন, পিডিএফ এরকমের সুন্দর মতো লিখে দেওয়া থাকবে, পিডিএফ দেখে আপনি আশা করি সমাধান করতে পারবেন। এবং এই টাইপের আরও জটিল প্রশ্নগুলো যদি আপনার সমাধান করতে হয় তাহলে ডেফিনেটলি এই অ্যাকাউন্টিং ওয়ার্কশপের যে প্রোগ্রামটা আমাদের চলমান আছে, সেই চলমান প্রোগ্রামটাতে আপনারা সর্বোচ্চ পরিমাণ এরকমের উপস্থিত থেকে অবশ্যই আপনারা একটু নিজেদের যেমন উপকার করার চেষ্টা করবেন, সম্ভব হলে শেয়ার করার মাধ্যমে বন্ধুবান্ধবদেরকেও একটু উপকৃত করার চেষ্টা করবেন। আর আমাদের জন্য বেশি কিছু করার দরকার নাই, যদি আমরা আপনাদেরকে পড়াইতে পারি, বুঝাইতে পারি, জাস্ট আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করব আপনাদের এইচএসসিতে অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট কিভাবে এনে দেওয়া যায়। তো এই জন্য জাস্ট আমাদের কথাগুলো মেনে শুনে চলেন। আর যদি আপনার প্রবলেম বেশি থাকে যে আমি সব পড়ে শেষ করতে পারি নাই, তাহলে আপনার রিভিশন দরকার হলে ফাইনাল রিভিশন ব্যাচে আসবেন। আর যদি মনে করেন যেগুলো আমি ভালো পারি, একটু অ্যাডভান্স থাকতে চাই, তাহলে প্রি অ্যাডমিশন ব্যাচে বা দরকার না সরাসরি ডিইউ আইসিইউ ব্যাচে আপনি ভর্তি হয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সেটাকে আপনি স্ট্রং রাখতে পারেন। আর একটা বা দুইটা কোয়েশ্চেন করে আমি ক্লাস শেষ করতে চাই, কারণ একটু পরেই যেহেতু আমাদের ইংরেজি ক্লাস হবে। এটাই আমাদের শেষ স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 43, অনুপার্জিত আয়। এটা কি? এটা হবে হচ্ছে চলতি দায়। আর কোনটি আর্থিক অবস্থা বিবরণীতে অসমন্বিত ব্যয় হিসাবে দেখানো হয়? অসমন্বিত ব্যয় হবে হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার এটাকে অসমন্বিত ব্যয় অথবা অলিক সম্পত্তি হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। আমি ম্যাক্সিমাম বোর্ডের কোশ্চেনগুলো চেষ্টা করছি আলোচনা করে দেওয়ার, আরও কিছু প্রশ্ন বাকি আছে, যদি আমরা একদম শেষের দিকে যাওয়ার চেষ্টা করি। আমাদের টোটাল আজকের ক্লাসের স্লাইডগুলো যদি আমরা দেখি, শেষ স্লাইডে যদি যাই, 48টা স্লাইড। এই দেখেন টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 61টা প্রশ্ন গত বছরের সবগুলা বোর্ড মিলে স্যার এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী টপিক থেকে আসছে। সো এই টপিকটা যদি আপনারা প্রায় 42 বা 43টা আমি অলরেডি পড়াই ফেলছি, আর অল্প কয়েকটা বাকি থাকতেছে আপনাদের জন্য, এগুলো একটু কষ্ট করে আপনারা নিজেরা পড়ে নেবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার জন্য। তবে যেহেতু সামনে চলে আসছে, আসেন এই দুইটা কোশ্চেন আমরা সমাধান করে ক্লাস শেষ করি। কোশ্চেন নাম্বার 60, রক্ষিত আয় বিবরণী। এইটা তৈরি করার উদ্দেশ্য সংরক্ষিত আয় বিবরণী, এর মাধ্যমে আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশটাকে বন্টন করে দেখাই। আর বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ আর হচ্ছে প্রশাসনিক খরচ, এই দুইটার সংমিশ্রণকে যা বলা হয়, এই দুইটার সংমিশ্রণকে বলা হবে হচ্ছে পরিচালন খরচ। পরিচালন খরচ একটা হচ্ছে বিক্রয়ের জন্য বরাদ্দ, আর একটা হচ্ছে অফিস বা প্রশাসনিক এর জন্য বরাদ্দ, যেটা একদম প্রথম দিকে আমি আলোচনা করছিলাম। সংরক্ষিত
আয় বিবরণীর যেই নমুনা ছক দেখাইছিলাম ধাপ 1 2 3 4, সেই ধাপের মধ্যে আমরা লিখছিলাম যে পরিচালন খরচকে 2 ভাগে বিভক্ত করা হয়, বিক্রয় ও বন্টন খরচ আর অফিস ও প্রশাসনিক খরচ। আশা করি সবার মনে থাকার কথা। সো এই পর্যন্ত আমরা যা যা শিখলাম, এই আলোচনাগুলো যদি আপনারা নিজেদের মধ্যে একটু ধারণ করে রাখতে পারেন, তাহলে আশা করি এই আর্থিক বিবরণী টপিক থেকে এবার যেই জায়গা থেকে স্যারেরা প্রশ্ন করুক, কমপক্ষে যেহেতু ফুল সিলেবাস, এখন হয়তোবা 7টা-8টা প্রশ্ন এই টপিক থেকে আসবে না, বাট ন্যূনতম 3 থেকে 4টা এমসিকিউ আপনি এই আদলের পাবেন। সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাতে ছিলেন, এতটুকু আপনি আশ্বস্ত থাকতে পারেন যে আপনার এমসিকিউ অংশে আর্থিক বিবরণী থেকে মিনিমাম কোশ্চান আসবে হচ্ছে 3 থেকে 4টা, অথবা আপনার 5টা প্রশ্ন চলে আসতে পারে। সো এই 3, 4 বা 5টা যেটাই প্রশ্ন আসুক এই টপিক থেকে এমসিকিউ ইনশাল্লাহ আপনি 100% মার্কস আশা করি সিকিউর করতে পারবেন, যদি আমার এই প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ অ্যানালাইসিসটা আপনি শুনে থাকেন। আর এমসিকিউর পাশাপাশি বলেই দিলাম যে মিনিমাম আপনার সৃজনশীল অংশে খ গ, অথবা এখান থেকে পুরোপুরি ক্লিয়ার হয় নাই, কিন্তু সৃজনশীল অংশের মধ্যে ক নাম্বার যেটা আপনার, অর্থাৎ যেটা 2 নম্বরের জন্য বরাদ্দ থাকে, এইটা মোটামুটি আশা করি এখান থেকে আপনি কমন পেয়ে যেতে পারেন। বিনিয়োগের সুদ খুঁজে বের করা, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বের করা, বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করা, বিলম্বিত বিজ্ঞাপন খুঁজে বের করা, ভ্যাট চলতি হিসাব করা, এগুলাই তো আমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট টপিক। সো এইগুলো আমরা অলরেডি কিন্তু ক্লাসে আলোচনা করছি। আর পাশাপাশি ক্ষয়ের জন্য এবং গয়ের জন্য আমাদের যা যা লাগবে গুরুত্বপূর্ণ সমন্বয়ের আইটেমগুলো অলরেডি ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে দেখাইছি আপনাদের। বিশেষ করে নতুন আয়কর সঞ্চিতি, এটা একটু ভালো মতো মনে রাখবেন। তার পাশাপাশি আপনাদের বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করা, বেতন নির্ণয় করা, ভাড়া খরচ নির্ণয় করা ইত্যাদি যে বিষয়গুলো, অপরিচালন আয় কোন জায়গায় লিখবেন, অপরিচালন ব্যয় কোনটাকে বিবেচনা করবেন, অপরিচালন আয় কোনটাকে ধরবেন, এই বিষয়গুলো ক্লাসে যা যা আলোচনা করা হলো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আশা করি এগুলো আপনারা ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করবেন, এবং পরবর্তী আমাদের ওয়ার্কশপের পরবর্তী অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাসে ইনশাল্লাহ শর্ট সিলেবাসের বাইরের যে টপিকগুলো ছিল সেগুলার বিগত বছরের বোর্ড এমসিকিউ সেগুলার কালেকশন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ এডুকেশন কমার্স পেজের সাথেই থাকবেন নিয়মিত এইচএসসির বিষয়ে আপডেট পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।